সবাইকে নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের তরফ থেকে সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত। আমি রাতুল গুহ, সদস্য বিশেষজ্ঞ কমিটি, বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আমার সঙ্গে আছে আমার কলিগ শ্রী অনিন্দ্য সেনগুপ্ত এবং শ্রী রুদ্রশেখর সাহা। আমরা এই অনুষ্ঠানটায় আপনাদের সাথে কয়েকটা খুব ইম্পর্টেন্ট ইস্যু শেয়ার করব, যে ইস্যুগুলো আপনারা ভাববেন আপনাদের প্রয়োজনে লাগবে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের প্রেক্ষিতে, এবং আরো যদি লার্জার পার্সপেক্টিভে বলি ন্যাস 2021 এর পার্সপেক্টিভে। অ্যাজ অফ নাও যেটা ডিসাইডেড আছে যে নভেম্বর মাসের সেকেন্ড উইকে 12 নভেম্বর ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে অনুষ্ঠিত হবে গোটা দেশে, অ্যাক্রস দ্য কান্ট্রি। এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে কি? ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে আসলে একটা সার্ভে যেখানে বিয়ন্ড এনি স্টেট, বিয়ন্ড এনি সিলেবাস, বিয়ন্ড এনি টেক্সট বুক চেক করা হয়, ইভ্যালুয়েট করা হয়, সার্ভে করা হয় যে কতগুলো নির্দিষ্ট সামর্থ্যের ভিত্তিতে বেসড অন সার্টেন কম্পিটেন্সিস একটি বাচ্চা, একটি স্টুডেন্ট কোথায় দাঁড়িয়ে আছে, তার সক্ষমতাটা সে কিরকম। এই পার্টিকুলার সার্ভেটা যাতে আমাদের রাজ্যের স্টুডেন্টরা সাবলীলভাবে অংশগ্রহণ করতে পারে সেই কথা মাথায় রেখে এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ। নাও এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ আপলোডেড হয়ে গেছে বাংলা শিক্ষা পোর্টালে, এবং 4 তারিখ ও 5 তারিখ আপনাদের মাধ্যমে থ্রু দ্য গার্জিয়ানস এই এমসিকিউ গুলো পৌঁছে গেছে স্টুডেন্টদের কাছে। সেই স্টুডেন্টরা এই এমসিকিউ গুলোর আনসার করে 25th and 26th সাবমিট করবে আপনাদের কাছে থ্রু দেয়ার গার্জিয়ান, কিপিং অল কোভিড প্রোটোকল, and 27th and 28th এটা ইভ্যালুয়েটেড হবে and feedback will be sent to student accordingly. Now the question comes যে হঠাৎ একটা এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের দরকার পড়লো কেন? Why do we need a MCQ adaptation package? কারণ আমরা তো প্রতি মাসে একটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিচ্ছি। এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের দরকার পড়ার 2 ধরনের কারণ আছে। One is structural, another is thematic. The 2 reasons for which this particular MCQ adaptation package was developed. There are 2 types of reasons. The first one is structural. See, NASE যে তার যে সার্ভেতে যে কোয়েশ্চেনিয়ার থাকে তার সমস্ত কোয়েশ্চেনই কিন্তু এমসিকিউ বেসড হয়। এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, দ্য সার্ভে দ্যাট ইজ হেল্ড, সেটা কিন্তু অল কোয়েশ্চেনস দ্যাট উই ফাইন্ড ইন দ্য কোয়েশ্চেনিয়ার আর এমসিকিউস। কিপিং দ্যাট ইন মাইন্ড, এই যেহেতু ন্যাসের সব কোয়েশ্চেন এমসিকিউ হয়, we also decided যে আমাদের স্টুডেন্টদের প্রিপারেশনের জন্য একটা সেপারেট এমসিকিউ প্যাকেজ দরকার, যার মধ্যে শুধুমাত্র এমসিকিউই থাকবে, যে এমসিকিউ গুলো প্র্যাকটিস করলে আমাদের রাজ্যের স্টুডেন্টরা ন্যাসে সাবলীলভাবে অংশগ্রহণ করতে পারে। দ্যাটস ওয়ান রিজন। দ্য সেকেন্ড রিজন ইজ থিমেটিক, যে এই যে এমসিকিউ তো অ্যাডাপ্টেশন প্যাকেজে রয়েছে, এই যে এমসিকিউ গুলো এগুলো কি মডেল অ্যাক্টিভিটি টাস্কের এমসিকিউ থেকে কোথাও ডিফারেন্ট? বা জেনারেলি যে ধরনের এমসিকিউ আমরা দেখে থাকি বিভিন্ন জায়গায় তার থেকে কি একটু ডিফারেন্ট? ইয়া, ইটস রাইট। আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্কে নানান কোয়েশ্চেনের সাথে এমসিকিউ দিয়েছি। এই যে এমসিকিউ গুলো, যেটা ইউ হ্যাভ অলরেডি ফাউন্ড যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে, এই এমসিকিউ গুলো কিন্তু আসলে ভীষণভাবে জেনেরিক and content independent. What does that mean? Generic and content independent বলতে আমরা বোঝাতে চাইছি এই এমসিকিউ গুলো কতগুলো কম্পিটেন্সি বা সামর্থ্যের উপর বেস করে বানানো হয়েছে। ইটস নট ইম্পর্টেন্ট যে অ্যাজ আ স্টুডেন্ট আমি কোন স্টেটে বিলং করি, আর আমি কোন সিলেবাস ফলো করি, বা কোন টেক্সট বুকের কোন কন্টেন্ট আমি রিড করি। It's important whether I have achieved that competency or not. আমার কি সেই সামর্থ্যটা এসেছে? আমার মধ্যে যদি সেই সামর্থ্যটা এসে থাকে তাহলে আমি যে রাজ্যেরই, যে সিলেবাসেরই,
যে টেক্সট বুকই ফলো করি না কেন আমি তার উত্তরটা দিতে পারবো। সো দিস কোয়েশ্চেন্স আর কল্ড জেনেরিক কন্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট কোয়েশ্চেন, কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন গুলো আরেকটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে দিস আর নট ইনফরমেশন বেসড কোয়েশ্চেন। এই প্রশ্নগুলো কিন্তু কোনো তথ্য ভিত্তিক প্রশ্ন নয়। These questions are not information based questions. These MCQs are based on understanding and application. These MCQs are based on understanding and application. যে স্টুডেন্ট বুঝছে কিনা, তার বোধগম্যতা এসেছে কিনা, তার আন্ডারস্ট্যান্ডিং এর কোয়ালিটিটা এসেছে কিনা তার উপর বেস করে, এন্ড সে যদি কিছু আন্ডারস্ট্যান্ড করে থাকে, সে যদি কিছু বুঝে থাকে, সেটাকে অ্যাপ্লিকেশন লেভেলে তার প্রায়োগিক দিকে নিয়ে যেতে পারছে কিনা সেইটা চেক হবে। সো দিস এমসিকিউস আর বেসড অন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন। যখন এখানে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করার আছে, এই এমসিকিউ গুলো যখন স্টুডেন্টরা করতে যাবে ওদের মনে দু ধরনের কোয়েশ্চেন আসতে পারে। there might be a sort of a cognitive conflict, এবং সেই কগনিটিভ কনফ্লিক্টটা উইল বি বেসড অন টু টেকনিক্যাল টার্মস, টু কি টার্মস। দুটো খুব ইম্পর্টেন্ট ইস্যুর উপর ওদের কিন্তু কিছু কগনিটিভ কনফ্লিক্ট, কিছু ভাবনা আসবে, ওদের থট প্রসেস দুটো দিকে যাবে। একটা হচ্ছে হোয়াই, কারণ হোয়াই লিডস টু আন্ডারস্ট্যান্ডিং, আর একটা হচ্ছে হাউ, কারণ হাউ লিডস টু অ্যাপ্লিকেশন। এই এমসিকিউ গুলো করার সময় ওদের মধ্যে দুটো ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে হোয়াই, because why leads to understanding, আর একটা হচ্ছে how, because how leads to application. এই why আর how এর উত্তর দেওয়ার কথাই ওদের এই এমসিকিউ গুলোর মাধ্যমে কিন্তু প্র্যাকটিস হবে। ওরা যখন এই এমসিকিউ গুলোর উত্তর দিতে যাবে ওদের মধ্যে কিন্তু কোনো তথ্য খুঁজে বের করে তার উত্তর দেওয়া হবে এমনটা নয়। ওদের মধ্যে কিছু, ওদের থট প্রসেস কিন্তু চালিত হবে দুটো দিকে, একটা হোয়াই আর একটা হাউ। কারণ যে এমসিকিউ গুলো এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে দেওয়া হয়েছে সেগুলো বেসড অন আন্ডারস্ট্যান্ডিং এন্ড অ্যাপ্লিকেশন। যদি হোয়াই এর উত্তর পাওয়া যায় তার মানে কিন্তু থ্রু আন্ডারস্ট্যান্ডিং সে একটা এমসিকিউ উত্তর দিতে পারছে। যদি হাউ এর উত্তর পাওয়া যায় কিভাবে, তার মানে কিন্তু ওরা অ্যাপ্লিকেশন লেভেলে ওদের কম্পিটেন্সিটা অ্যাচিভ হয়েছে। এখানে আপনাদেরকে একটা রিকোয়েস্ট আছে, এই যে স্টুডেন্টরা যখন এমসিকিউ গুলোর উত্তর দেবে, ওরা এই অ্যাডাপ্টেশন প্যাকেজটা যখন বাড়িতে পৌঁছে গেছে থ্রু গার্জিয়ান, এবার ওরা উত্তর দিয়ে 25-26 তারিখে আবার থ্রু গার্জিয়ান জমা দেবে। ডিউরিং দিস পিরিয়ড ওরা উত্তরগুলো করতে গেলে ওদের মধ্যে কিছু ডাউট আসতে পারে, ওদের মধ্যে কিছু সংশয় আসতে পারে, কিছু জিজ্ঞাসা আসতে পারে। দ্যাট টাইম দে মাইট কমিউনিকেট, যেভাবে আপনাদের সাথে কমিউনিকেট করা হয় ওভার দ্য ফোন বা কোনোভাবে তারা কমিউনিকেট করলো যে ম্যাম বা স্যার এই কোয়েশ্চেনের উত্তরটা ক্ষেত্রে আমার দিস ডাউট ইজ কামিং টু মি। সেক্ষেত্রে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, একটা এমসিকিউ তো 4টি অপশন আছে, ডোন্ট জাস্ট গিভ देम দ্য আনসার অর অপশন ইন দ্য জাস্ট ইন দ্য ফার্স্ট কোয়েশ্চেন। যখনই কোয়েশ্চেনটা করলো তখনই প্রথমেই তাকে এই 4টি অপশনের মধ্যে কোনটা কারেক্ট সেইটা না বলে দিয়ে কারেক্ট কোনটা সেটা আপনি শেষে গিয়ে বলবেনই। প্রথমে তাকে সেই ডিরেকশনটা দিন, যে ডিরেকশনটা ওই স্টুডেন্টটাকে খুঁজতে সাহায্য করবে যে 4টি অপশনের মধ্যে কোনটা কারেক্ট আর কোন 3টে কারেক্ট নয়। এবং এই কখন ওর পক্ষে ডিরেকশনটা পাওয়া সুবিধাজনক হবে, যখন আপনি ওকে একটা সাপোর্ট করবেন যে why this particular option is correct and why the rest 3 are not correct। এই যে ও খুঁজতে শুরু করবে যে এই কোয়েশ্চেনের এগেইনস্টে আবার 4টি অপশন আছে, এর মধ্যে কোনটা কারেক্ট হতে পারে, ও যখন ভাবতে গিয়ে ওর কোনো সংশয় হলো, ও আপনার সাথে যোগাযোগ করলো, আপনি শুরুতেই জাস্ট আনসারটা না দিয়ে যে কোনটা রাইট অপশন, যে এই কোয়েশ্চেনটাকে নিয়ে একটু অ্যানালাইজ করা, একটু অ্যানালিটিক্যাল এভিনিউতে ঢোকা, একটু ক্রিটিক্যাল থিঙ্কিং, একটু ক্রিয়েটিভ থিঙ্কিং ইউজ করা, যাতে ও একটা ডিরেকশন পায় যে এই কোশ্চেনটার এই স্টেটমেন্টটার এগেইনস্ট এই 4টে অপশনের মধ্যে আমি কোন দিকটায় কোন ডিরেকশনটায় যাব। এই ডিরেকশনটা ধরিয়ে দেওয়া আপনার প্রথম কাজ, এবং সেই ডিরেকশনটা ধরেও যখন আনসারের দিকে যাচ্ছে রাইট আনসার রাইট অপশনটার দিকে, সেই অপশনটায় সেই আনসারটায় অ্যারাইভ অ্যাট হতে সাহায্য করা, এটা সেকেন্ড কাজ। এবং একই সাথে দেয়ার ইজ নাদার রিকোয়েস্ট যে এই অপশনটা কেন কারেক্ট,
এবং বাকি তিনটে অপশন কেন কারেক্ট নয় সেটাও যদি তারও অ্যানালিটিক্যাল পার্সপেক্টিভটা যদি যদি সম্ভব হয় একটু করে নেওয়া যায়, তাহলে ওর পক্ষে কিন্তু ওই জায়গাটায় ওর নলেজ কনস্ট্রাকশনটায় অনেক সুবিধা হবে যে এটা কেন কারেক্ট আর বাকি তিনটে কেন কারেক্ট নয়, তাহলে জিনিসটা ওর কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। So basically these are the generic things. I'm just summing it up. See, in the second week of November this year, expectedly on 12th November, there will be a national achievement survey to be held across the country. In that particular survey, students from all the states will take part. Now, to get our students prepared for those for that particular survey, our department has developed a particular MCQ adaptation package which has been uploaded in Bangla Shiksha portal and through their guardian that are already been distributed amongst themselves. Now the students have the MCQ adaptation package. Now this particular MCQ adaptation package is a bit different from the model activity task. Where does the difference lie? See, in model activity task, there are various types of questions, including MCQ. But in MCQ adaptation package, we have only MCQs because NAS will be held through MCQs only. That's one reason. The second is from the thematic point of view, this MCQ adaptation package has MCQs which are not based on information. These MCQs are not based on information. These MCQs are based on understanding and application. And these MCQs are generic MCQs, generic questions, content independent questions. Why do we call this content independent question? We call it content independent generic question because if I have got the competency achieved, if I achieve the competency required, then it's not important from which stage, from which syllabus, from which textbook the particular question is coming. The important thing is that I have achieved the competency. These MCQs would help the student to find out whether they have got the competency or not. And this MCQ would create a sense of cognitive conflict among the students, and that cognitive conflict will be based on two key terms. One is why, another is how, because why leads to understanding and how leads to application. So these MCQs are competency based, content independent generic questions which are not based on information. They're based on understanding and application. And while practicing these MCQs, while answering these MCQs, two key terms would be there. One is why and another is how. And here comes our request to you, to our respected teachers. Whenever our students seek support from you in answering these MCQs, our request to you will be that please don't just give the option first hand. First, support them in finding the right answer, in finding the right direction for the right option. Don't just give them, say, this is the statement, there are 4 options, so C or the second option is the right answer. Not that. So this is the statement followed by 4 options. Let us think, let us analyze why where do the options differ in their quality, in their perspective. Let us analyze the options, then coming to the right answer. So our request would be to provide them the support so they get the direction to the right option, and tell them why this particular option is correct and why the other 3 options are not correct. See, in practicing these particular MCQ adaptation package, by practicing this MCQ adaptation package, there will be twofold benefit. There will be twofold benefit. One, যে স্কুলগুলো ন্যাসে অংশগ্রহণ করবে, because all schools won't take part in NAS, 3000 plus schools which will be randomly selected, তাদের স্টুডেন্টরা ন্যাসে অংশগ্রহণ করবে ওই সার্ভেটা। So there will be 3000 plus schools will be randomly selected and they will take part in NAS. যারা ন্যাসে অ্যাপিয়ার করবে তাদের এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটার প্র্যাকটিস থাকলে
it will be very fruitful for them while taking part in NAS. যারা ন্যাসে অংশগ্রহণ করবে তাদের এই ধরনের কোয়েশ্চেন, কারণ আমাদের এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের কোয়েশ্চেন গুলো কিন্তু আগের বারের ন্যাস এই কথা মাথায় রেখে, কি ধরনের কোয়েশ্চেন এসেছিল সেই সব কথা মাথায় রেখে অনেক ভেবেচিন্তে করা হয়েছে। সো যারা ন্যাসে অংশগ্রহণ করবে তারা যদি এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা প্র্যাকটিস করে তারা অনেক সাবলীলভাবে অংশগ্রহণ করতে পারবে। So the students will take part in NAS will be much helped by this MCQ adaptation package. কিন্তু এর বাইরেও এই যে 3000 প্লাস স্কুলের বাইরেও তো বহু স্কুল থাকছে, বহু স্টুডেন্ট থাকছে will not take part in NAS, কিন্তু যেহেতু তাদের এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা প্র্যাকটিস করা রইল, the students who will not take part in NAS still they have got to practice from this MCQ adaptation package. This will help in having a sort of learning empowerment, in having a sort of learning enhancement for all students. So we can see যে যারা ন্যাসে অংশগ্রহণ করবে they will be benefited from this MCQ adaptation package. At the same time যারা ন্যাসে অংশগ্রহণ করবে না they will also be benefited from this MCQ adaptation package. সো এই ছিল আমাদের জেনারেল কথা যে কেন এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা বানানো হয়েছে এবং এটা কোথায় মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকে ইজ বি ডিফারেন্ট, এবং এগুলো করার ক্ষেত্রে স্টুডেন্টদের মনে কি ধরনের চিন্তা আসতে পারে, এবং অ্যাজ টিচার আমরা আমাদের কাছে যদি সাপোর্ট চাওয়া হয় আমরা কিভাবে স্টুডেন্টটিকে সাপোর্ট করব। তো দিস ওয়াজ দ্য জেনারিক স্টেটমেন্ট উই হ্যাভ। আমি এবার আমাদের এই আলোচনার পরবর্তী অংশে আমারই কলিগ শ্রী রুদ্রশেখর সাহাকে অনুরোধ করব বলার জন্য যে বাংলার ক্ষেত্রে এই পার্টিকুলার যে জেনারিক ভাবনাটা, এই যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ তৈরি করা হয়েছে বাংলার ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিভাবে এই থিওরিটা প্র্যাকটিসে পরিণত হয়েছে, কিভাবে এই দর্শনটাকে ব্যবহার করা হয়েছে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে। ধন্যবাদ রাতুল। যেটা বিষয় আপনারা শুনেছেন ইতোমধ্যে যে এই যে প্রশ্নপত্র, এই যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন এই শিরোনামে পুরো বিষয়টা রয়েছে, এটা পুরোপুরি কন্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ দশম শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী সে যে পাঠ্যপুস্তক পড়ে তার বাইরের বিষয় থেকে কিন্তু পুরো এর পরিকল্পনা এবং তার রূপায়ণ। অর্থাৎ দশম শ্রেণী বাংলার ক্ষেত্রে 35টি প্রশ্ন রয়েছে এবং তার 7টি ভাগ রয়েছে। প্রথম 6টি ভাগে কিছু অনুচ্ছেদ রয়েছে এবং প্রশ্নের গঠনটা আপনারা যদি লক্ষ্য করেন প্রতিটি অনুচ্ছেদের ক্ষেত্রেই 5টি করে প্রশ্ন এবং প্রতি প্রশ্নে 4টি করে বিকল্প রয়েছে। এই বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন তারা যে মুখোমুখি হয়নি তা নয়, তারা এই চর্চাটা করে, এটা তাদের লেখাপড়ার পরিসরেই রয়েছে। কিন্তু এই বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের পরিচিতিটা এই কারণে জরুরি যে এই প্রশ্নগুলির ধরন অনেকখানি আলাদা, যেখানে তারা চর্চা করে তাদের অধীত বিষয়ের মধ্যে থেকে জ্ঞানের যে পরিসরটা রয়েছে তার যে প্রতিফলন ঘটাতে চায়, কিন্তু এখানে তার বোধ এবং তার প্রয়োগ ক্ষমতাটা কিন্তু দেখে নেওয়া হচ্ছে। যেমন এই তার যে ধারণা এবং চিন্তার মধ্যে যে সংযোগ স্থাপন সে করছে, ভাগ 1-এ যেই অনুচ্ছেদটি দেওয়া রয়েছে সেখানে একটা বিভিন্ন ধরনের পাখি বিভিন্ন দেশের তারা কিভাবে তাদের বাসা তৈরি করে সে সম্পর্কে সে জানছে, এবং সেই সংক্রান্ত কিছু প্রশ্নের, যেমন ছোট ছোট পাখিরা দোলনার মতো বাসা তৈরি করে সেটা আরাম পাওয়ার জন্য নাকি বাচ্চাদের সুবিধার জন্য, নাকি সরু ডালে বাসা তৈরির কারণে, না হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। প্রতিটা বিকল্পই খুব কাছাকাছি, যে কোনোটাই উত্তর হতে পারে, কিন্তু এই উত্তরগুলো সরাসরি কিন্তু তার যে পাঠ্য অংশ এক্ষেত্রে রয়েছে তার মধ্যে নেই। এটা পড়ে সে বুঝবে, আপাত দৃষ্টিতে প্রশ্নগুলোকে দেখে মনে হবে ইনফরমেটিভ, কিন্তু এই ইনফরমেশনটাও কিন্তু সে তার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়েই সে এখানে পৌঁছচ্ছে। এবং যেটা গুরুত্বপূর্ণ
যে এই টেক্সটগুলোর সঙ্গে ভাষা বা ব্যাকরণের অংশ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। যেমন প্রথম অংশে ভাগ 1-এ 5 নম্বর প্রশ্ন, পাখি শব্দটি একটি তৎসম শব্দ নাকি তদ্ভব শব্দ নাকি দেশি বা বিদেশি শব্দ? এর ঠিক উত্তরটা যদি তাকে করতে হয় তাহলে কিন্তু তার যে কাম্য শিখন সামর্থ্য দশম শ্রেণীতে রয়েছে, বাংলা শব্দ ভান্ডারের সঙ্গে পরিচিতি এবং সেই পরিচয়ের পরে সফলভাবে সেটা প্রয়োগ করতে পারা, সেইটা সম্পূর্ণ না হলে সেটা কিন্তু সে পারবে না। ঠিক এরকমই একটা প্রশ্ন রয়েছে 20 নম্বর প্রশ্ন, সেখানে চশমা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে এবং তারপরে যে প্রশ্নটি রয়েছে ব্যাকরণগত, সেটি হলো চশমা শব্দটি একটি ফরাসি শব্দ নাকি একটি তুর্কি শব্দ না সংস্কৃত শব্দ না দেশি শব্দ? দশম শ্রেণীতে একজন শিক্ষার্থী পড়ছে, সে ইতোমধ্যেই অজস্র শব্দের সঙ্গে যেমন পরিচিত, সে নানান সামাজিক ক্ষেত্র সঙ্গে যেমন সে পরিচিত, সে ভাষা ব্যবহারের সাবলীলতাও অর্জন করেছে, কিন্তু এই দক্ষতাটা তার কাছে প্রত্যাশিত, সে চিনতে পারছে কিনা একটি শব্দকে যে ঠিক কোন শব্দ ভান্ডার থেকে এটা নেওয়া হয়েছে, এবং সেটা সে চিনে নিচ্ছে তার পাঠ্য বইয়ের বাইরের একটা বিষয় থেকে। সেই পাঠ্যের মূল ভাব, তার তাৎপর্য বুঝে সেটাকে বিশ্লেষণ করার ক্ষমতা, নিজের অভিজ্ঞতার প্রতিফলন ঘটানো, এইটা তার কাম্য, তার কাছে প্রত্যাশিত তার শিখন সামর্থ্য। এই বোধ সহ পড়া, তার মধ্যে ব্যাকরণের ব্যবহার, কখনো সেটা বাক্যের গঠন বা লোকেটিং দি ডিটেইলস এন্ড সিকোয়েন্স অফ ইভেন্টস, অর্থাৎ ঘটনাক্রম সম্বন্ধে তার একটা স্পষ্ট ধারণা এইভাবে অর্জিত হচ্ছে, এবং রেসপন্স টু কমপ্লেক্স টেক্সট ইন্ডিপেন্ডেন্টলি, এই ইন্ডিপেন্ডেন্টলি অর্থাৎ সম্পূর্ণ নিজের থেকে সে এই উত্তরের, এই প্রশ্নের সমাধান সে খুঁজবে। যখন তাতে অসুবিধার মুখোমুখি হবে, সে টোল ফ্রি নম্বর দেওয়া আছে তার কাছে, সে বাংলা শিক্ষা দূরভাষের মাধ্যমে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে, এবং যেটা রাতুল বলেছেন যে ঠিক সেই ঠিক উত্তরটাই তাকে চিনিয়ে দেওয়া নয়, তাকে সেই পথটা বাতলে দেওয়া, যে কিভাবে কোন চর্চা, কোন নিয়মিত অনুশীলন এবং অধ্যবসায়ের মাধ্যমে তুমি সেই ঠিক উত্তরটিতে পৌঁছতে পারছো। এবং এটা দশম শ্রেণীর যে কাম্য শিখন সামর্থ্য, তার মধ্যে রয়েছে যে রিডিং নন টেক্সচুয়াল মেটেরিয়ালস উইথ কম্প্রিহেনশন and identifying details, characters, main idea, sequence of ideas and events, এইগুলোর দিকে সে যখন পাঠটা পড়ছে, প্রশ্নটাও তো অনেক ক্ষেত্রে শিক্ষণীয়, একটা প্রশ্নপত্রে 35টা প্রশ্ন সেখানে আধারিত, কিন্তু অনেক প্রশ্নের সম্ভাবনা কিন্তু সেই পাঠগুলোতে নিহিত রয়েছে। গভীরভাবে সেগুলোকে অনুশীলন এবং চর্চার যে পরিসরটা তার মধ্যে রয়েছে, আপনারা শুনেছেন যে 25-26 তারিখ নাগাদ এই প্রশ্নের উত্তরপত্র তাদেরকে বিদ্যালয়ে অভিভাবকদের মাধ্যমে জমা দিতে হবে। তার মধ্যে এই চর্চার পরিসরটা তৈরি হলো, তারা এই যে ছোট ছোট অংশগুলো রয়েছে তার কাঠিন্য মান অনুযায়ী, এবং বিভিন্ন ধরনের টেক্সট রয়েছে, কখনো সেখানে সেই টেক্সট ন্যারেটিভ, কখনো সেটা ইনফরমেটিভ, কখনো সেটা ডেসক্রিপটিভ বা কোথাও পারসুয়েসিভ। যেমন একটা পারসুয়েসিভ টেক্সটের উদাহরণ যেটা ভাগ 6 রয়েছে, 7 নম্বর ভাগে, সরি, ক্লাস 10 এর জন্য। এখানে স্টুডেন্টস ক্রেডিট কার্ড, এই প্রকল্পটি সম্বন্ধে তাদেরকে জানানো হচ্ছে যে এই প্রকল্পের সুযোগ সুবিধাগুলি সেখানে রয়েছে, কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং বিস্তারিত জানতে এবং আবেদন করতে তাদের কোথায় যোগাযোগ করতে হবে এবং হেল্পলাইন নম্বরে কিভাবে তারা ফোন করবে। এইটা দেওয়ার উদ্দেশ্য এটা নয় যে তাদের চিন্তা এবং মনন, তাদের ভাবনা সমস্ত কিছুই এই নির্দিষ্ট ক্ষেত্রেই আবর্তিত হবে। এই ধরনের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যেটা ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভেতেও এই ধরনের বিভিন্ন ধরনের প্রকল্প, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, পোস্টার, মডেল, চার্ট, ডায়াগ্রাম, এগুলো ব্যবহার করে তার থেকে প্রশ্ন
একটা খুঁটিয়ে পড়ার আগ্রহ এবং নিজের জানার বিষয়টাকে খুঁজে নেওয়ার জায়গাটা সেখান থেকে তৈরি হবে। আর ব্যাকরণগত প্রশ্ন বিভিন্ন পাঠগুলোতেই ছড়িয়ে রয়েছে, যেমন 29 নম্বর প্রশ্নটা লক্ষ্য করলে দেখা যাবে সেখানে সৃষ্টি শব্দটির গোড়ায় যে ধাতুটি রয়েছে সেটিকে চিনে নিতে হবে। উচ্চারণ শব্দটির মধ্যে যে ধ্বনি পরিবর্তনের রীতিটি লক্ষ্য করা যায় সেটি সমীভবন, বিষমীভবন, স্বরসঙ্গতি না ব্যঞ্জনাগম সেটা সম্বন্ধে সে জানতে পারছে। ভাগ 5টা দেখবেন আপনারা যে খুব ইম্পর্টেন্ট একটা অংশ, সেখানে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস সেখানে বর্ণিত হয়েছে। তারা যখন একাদশ দ্বাদশ শ্রেণীতে উন্নীত হবে তখন তারা বিস্তারিতভাবে এই ইতিহাস জানবে। সেই দিক থেকে এটা একটা আলোচনা এবং চর্চার পরিসর, একটা কিভাবে নানান ভাবে এই বাংলা ভাষার উদ্ভব হলো, কিভাবে আর্যরা যখন ভারতে প্রবেশ করেছে তখন তারা কি ভাষায় কথা বলতো, এবং এই যে ভাষার যে বিবর্তন সেই সময়টার সঙ্গে তারা পরিচিত হবে। এইভাবেই বাংলার ক্ষেত্রে সংস্কৃতির নানা দিক এখানে এসেছে, যেমন ভাগ 3-এ পুতুল নাচ এবং পুতুল কারিগর, কোন সামাজিক এবং সাংস্কৃতিক উদ্দেশ্য এই পুতুল নাচের দ্বারা সম্ভাবিত হয়ে উঠছে সে সম্বন্ধে যারা জানবে। কারক বিভক্তি নিয়ে প্রশ্ন রয়েছে, সমাসের প্রশ্ন রয়েছে 10 নম্বরে। এইভাবে তার যে ব্যাকরণের অংশগুলো সে আগের ক্লাসে পড়ে এসেছে, আগের ক্লাস পর্যন্ত, অর্থাৎ তার যে অর্জিত সামর্থ্য এবং যেই সামর্থ্যটা সে 10ম শ্রেণীতে অর্জন করছে তার ভিত্তিতে এই অনুশীলন সম্ভার তৈরি করা হয়েছে, যেটা তাদের জাতীয় পারদর্শিতার সমীক্ষায় সাফল্য পেতে অত্যন্ত সহায়ক হবে। তার মানে রুদ্রদা যেটা বুঝলাম যে এই যে বাংলার জন্য যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা করা হয়েছে সেখানে ভাষা, সেখানে সাহিত্য, সেখানে রিডিং কম্প্রিহেনশন, তার একটা মিশেল ঘটেছে এবং সংস্কৃতির নানা মাত্রা। এবং এই যে 7টা পর্বে করা হয়েছে, ভাগে কাজটা করা হয়েছে, প্রত্যেকটার এক একটা নিজস্ব আঙ্গিক আছে, কিন্তু প্রত্যেকটা আঙ্গিকই আবার একটার সাথে ইন্টার রিলেটেড। এবং এই প্রত্যেকটা যে ভাগ আছে এবং যা প্রশ্ন করা হয়েছে সেগুলো কিন্তু কোনো স্পেসিফিক সিলেবাস বা টেক্সট বই বা কোনো স্টেট থেকে সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে এই অংশগুলো থেকে যে ধরনের প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের উত্তর দিতে গেলে যে সামর্থ্যটা দরকার সেই সামর্থ্যটা তার মধ্যে অর্জিত হয়েছে কিনা, তাই তো? একদমই তাই। এবং এটার সঙ্গে সে খুঁজে পেতে পারবে এই পাঠটা পড়ে যেই ধরনের প্রশ্নগুলো রয়েছে সে আরো প্রশ্ন তৈরি করার একটা দক্ষতাও তার মধ্যে তৈরি হবে, যেটা 10ম শ্রেণীতে অত্যন্ত একটি আবশ্যিক একটি শিক্ষণ সামর্থ্য, যে যেই পাঠটুকু সে পড়ছে সেই সংলগ্ন যে 5টা করে প্রশ্ন রয়েছে, যেহেতু একটা কাঠামোয় বাধা, একটা সীমা তো উল্লঙ্ঘন করা সম্ভব নয়, কিন্তু সেই জায়গাগুলো সে খুঁজে নিতে পারছে যে আরো কি কি প্রশ্নের সম্ভাবনা এর মধ্যে সে রয়েছে। একই সঙ্গে সে স্ক্রিনিং করে নিতে পারছে, যেখানে সে আলতোভাবে সে মূল বিষয়গুলোকে চিনে নিতে পারছে, এবং সে স্ক্যানিং করে নিতে পারছে ঠিক স্পেসিফিক কোন বিষয়ের তথ্যটা, এই পয়েন্টটা বা সেই ভাবনার বিষয়টা, যেই ভাবনাটার উত্তর সরাসরি তার পাঠে নেই, সেটা তার কাছে অনুভব বেদ্য, সেইটাকে সে। তার মানে আমরা আলোচনা করছিলাম এই যে মডেল, এই যে পার্টিকুলারলি এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা পেয়েছে, সেখানে আমরা একটা আলোচনা করছিলাম শুধুমাত্র যারা ন্যাসে অংশগ্রহণ করবে তারাই নয়, সমস্ত স্টুডেন্টরা যারা হয়তো র্যান্ডমলি সিলেক্টেড হবে না তাদের স্কুল, তাদের মধ্যেও কিন্তু একটা লার্নিং এম্পাওয়ারমেন্টের জায়গা তৈরি করছে এই প্যাকেজটা। এবং বাংলার যে প্রশ্নটা রুদ্রদা বললেন যে এই এখানে 35টা প্রশ্ন আছে, কিন্তু এই 35টা প্রশ্ন আবার আরো অনেকগুলো প্রশ্ন তৈরি করার ক্ষেত্র প্রস্তুত করছে, প্রশ্নের জায়গা। যদি বাচ্চা টেক্সটের অভিপ্রায়টা বুঝতে পারে, সেই অভিপ্রায় থেকে আরো কত প্রশ্ন হতে পারে, এটা একটা মাল্টিপল ম্যানিফেস্টেশনের জায়গা তৈরি হচ্ছে, তাই তো? একদম। এই লার্নিং এম্পাওয়ারমেন্ট একটা খুব মোটিভেশনাল একটা স্টোরি এই প্রসঙ্গে অত্যন্ত উল্লেখযোগ্য হবে। সেটা হলো যে একজন মোটিভেশনাল গুরুকে একজন জিজ্ঞেস করছেন যে ক্রিকেটের
যারা প্লেয়ার তারা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ব্যর্থ হচ্ছে, কারণ এত প্রতিযোগিতা এবং এত একটা দুঃসহ টানাপোড়েন তাদের মধ্যে। তখন তিনি তাদেরকে কিভাবে এনকারেজ করবেন? তখন উনি বললেন যে আমি যে ঘরে বসে আছি আপনার সঙ্গে, ঘরে কি কি দেখছেন বলুন তো। তখন উনি বললেন চেয়ার টেবিল, আপনি বসে আছেন, আমি আছি। বলছে হ্যাঁ, আর আমাদের মাথার উপরে একটা আলো রয়েছে, এই আলোর জন্যই আমরা এইভাবে উদ্ভাসিত হয়ে আছি। এবং এই ঘরের বাইরে আছে একটা ক্লোক রুম, যেখানে এরকম অনেক বাল্ব মজুত আছে, এবং সেই বাল্ব গুলো ভাবছে একদিন আমারও সময় আসবে, এবং আমি আমার সেই সময়টা যখন আসবে আমি আমার উজ্জ্বল বিভায় চারিদিক উদ্ভাসিত করে দেব। Okay, একদমই ঠিক। So we have understood that in this particular question on language, we get a few reading comprehensions, and those comprehensions are of different types. And the questions that follow that those reading comprehensions will help us to evaluate whether the specific competencies based on grammar, language have been acquired or not, whether specific competency based on literature has been achieved or not. So একটা কোয়েশ্চেনের মধ্যে একটা মাল্টিপল ম্যানিফেস্টেশন, মাল্টিপল ইন্টারপ্রিটেশনের জায়গাও কিন্তু তৈরি হচ্ছে, যেখানে আরো কোয়েশ্চেন হতে পারে। আমার এরপর অনিন্দ্যদার কাছে প্রশ্ন হচ্ছে যে ক্লাস 10-এ ন্যাসে ইংলিশ থাকছে এজ আ সাবজেক্ট, রাইট? এবং সেই ইংলিশের কথা মাথায় রেখে ইন এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ English has been included, যেহেতু ইংলিশ ক্লাস 10-এ এমসিকিউ সার্ভেতে আসবে না। রুদ্রদা যেরকম করে বলছিল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে এই ব্যাপারটাকে চর্চা করা হয়েছে কোয়েশ্চেন তৈরির ক্ষেত্রে, আন্ডারস্ট্যান্ডিং এন্ড অ্যাপ্লিকেশনের জায়গা আছে। ইংলিশ স্পেসিফিক্যালি ইংলিশের ক্ষেত্রে, ইংলিশের তো বিভিন্ন স্কিল আছে, ধরুন তার রিডিং স্কিল, তার রাইটিং, তার গ্রামার, তার ভোকাবুলারি, এই সমস্ত কিছুই কি এই কোয়েশ্চেনের প্যাকেজটায় কোনো না কোনো ভাবে রিফ্লেকশন হয়েছে, যাতে তার ন্যাসে সুবিধা হয়? রাতুল, যে পয়েন্টটা তুমি আলোচনা করছিলে যে ইংলিশ ক্লাস 10-এ হচ্ছে এখানে ন্যাসের একটা সাবজেক্ট হিসেবে এখানে টেস্টেড হবে তার কম্পিটেন্সিস গুলো। এবার ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমরা তো সবাই জানি যে ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজে আমরা স্টুডেন্টদের যে মেইন কম্পিটেন্সিস গুলো আমরা তৈরি করতে চাই, তাদের স্কিল গুলো তৈরি করতে চাই, তার মধ্যে একটা মস্ত বড় স্কিল হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, তার রিডিং স্কিল যেন তৈরি হতে পারে। রিডিং স্কিল বললে আবার কিছু সাব স্কিলস এর কথাও থাকে, এবং রিডিং স্কিল ছাড়া আরেকটা বড় স্কিল হচ্ছে রাইটিং স্কিল। এই রিডিং স্কিল অ্যান্ড রাইটিং স্কিল, in other words, in English as a second language, what the major skills that are dealt with, one is the reading skill, the other is the writing skill. Apart from reading, writing skill that are actually tested, well, because this is basically an evaluation, or you can also say it's a survey where we are trying to find out how much competencies the students have acquired in respect of reading skill, in respect of writing skill, as well as in respect of the functional skills, that is the grammar and vocabulary. Now, for that reason, for the last few months, they have been provided some model activity tasks. But model activity tasks have a different approach. Model activity tasks, as you were mentioning, that there were several types of questions. One of them is MCQ, but there were some very short answer type questions, like complete the following sentences or fill in the table. And there were some short answer type questions, as in the case of class 10, like true false with supporting statements, or they have to write complete answers. So there are a variety of questions. In writing, they might have to write a formal letter or an informal letter, or maybe a process. So there are various types of writing questions on writing skills. But NAS
In NAS or National Achievement Survey, all the questions are set in the MCQ pattern. So the other forms like VSQ or SAQ or long answers, they don't have any scope in that. So since all the questions are set in multiple choice, the questions are also designed in a different way. Although competencies on writing, competencies on grammar, vocabulary, reading skill, that has been tested. Now, if we look at the package, MCQ adaptation package, which has already been supplied to the students, they have got it on 4th and 5th of October, this month only, and they have taken them home. Actually, they are not, all those things were not given to them directly, but to their guardians, and the guardians have taken them home. And it is supposed that they will actually go through the questions. All the teachers by now have seen these questions. The questions are also in a different mode. Like, so for example, in a preposition, generally in our model activity task, prepositions are tested in fill in the blanks pattern. For example, there's a sentence and we ask them to fill in the blanks with appropriate preposition. Here, in a different way in the sense that there's an image. The image is of a figure, and like we say that X is a man, correct? And on top of that, there is a another symbol, Q, and Q we call it to be a lamppost. Now, if Q is a lamppost and underneath is X, then Q is appropriately represented by which preposition? Unless the student understands that particular image and they understand in which position a particular preposition is applied, they cannot actually select the correct answer. So here the main focus is just not simply writing down the preposition, but to understand the situation, and thereby then only they can actually choose the correct answer. So application again is of a different type. For example, there's a question, there's a statement basically. He said to me, we are all mortals. Now, if I want to convert that into an indirect speech, here we must know how to convert a direct speech into an indirect speech. The application is this. Therefore, the correct answer of that particular statement is given in 4 options. Now there are 4 options. One of the options is the correct answer. So unless the student knows the narration, the rules of narration change, they cannot actually choose the correct answer. So the application of indirect speech, the conversion of direct to indirect speech here is tested. So the question pattern is different. So likewise, as you just mentioned, the entire question pattern is different from that of the model activity task. Model activity task, we have various information type questions. But here, we do not have information type questions. We have understanding type questions and the application type questions. For understanding type questions, the lead thing is why. Why is this happening? So if I can understand the situation, then I can easily select the correct answer. And another question, another keyword that you just mentioned, that is the word how. How it has been. For example, in writing a process. So what is the main component of a process writing? That is linked.
Now there's a question in this package that this person is using several linkers in a particular passage. So if it is so, then what kind of writing that he is actually doing it? It is basically a process writing. Similarly, countersign. There's a word called countersign. Now, let us actually refer to the question given out here, and that is given in question number 29. Shabnam used the word countersign at the end of her writing. What has she written? Now, the word countersign, the moment we say countersign, do we write the word countersign in a newspaper report? Do we write it in a letter, in a biography, or in a notice? If the student knows how to write a particular, say, in each of these, newspaper report, letter writing, notice writing, biography writing, then he knows in which form the word countersign is used. We all know, as teachers of English for class 10, that newspaper report, letter writing, notice writing, or biography writing, these are the areas that are taught for students of class 10. They are tested. So therefore, the moment the countersign comes in, he will choose the correct answer. Of the 4 options, therefore, the other 3 are wrong answers, and only 1 is the right answer. Similarly, I refer to question number 30. Pramod used many linkers in his writing. Most probably, he has written A, process, B, story, C, dialogue, and D, notice. Now, linker is a very common term. We all know that. It is a very common term that is used for writing a process. And therefore, if the student knows what is a linker, because linker, the use of linkers, that has been started from an early class, from class 7, and they moved up to class 8, 9, and 10. They have been practicing for many years. And in class 10, there is a question comes that you write a process on the particular topic. The points are given below, and they use linkers in writing a process. Therefore, he knows, the student knows, that linker is a very key thing, a very important component for writing a process. So of the 4 options, immediately he will choose the right answer. So that is the writing pattern. That is the writing skill that is tested here. Similarly, in reading comprehension, the passage that has been taken, it has nothing to do with the text. So it is beyond the text. And there are certain questions that are actually, that can be answered only after scanning and skimming the text. So in short, reading skill, writing skill, grammatical skill, vocabulary skill, all the various skills are to be tested. So what I want to say, Rahul, that here is a test where we don't know which schools will be actually selected for NAS. But it is a great opportunity for all the students to improve their learning. So learning improvement, that is a major thing in this particular program. So all are actually exposed to this type of questions, and they can improve their competency level. Well, some of them may be actually selected who will be sitting for the exam, NAS exam. একদমই ধন্যবাদ অনিন্দদা। As Anindada was just saying it out, the use of a language, the achievement of language learning lies in the capability to use the language.
Now, in both, as Rudra said in Bangla and in Arindoda, as he was saying in English, the questions are based in such a manner, that helps one to evaluate whether the child is capable of using the language. Even in case of English, if you just go through the questions, you get question from 25 to 28, you get a pie chart and a part of speech, right? So reading a few sentences, you would have to understand which part of speech, whether the adjective, whether the noun, whether the main verb or adverb. First, you have to locate which word belongs to which part of speech. Then only you can answer the question just looking at the pie chart. See, usually, sometimes we just make a sort of confusion which word is adjective or adverb or noun. But the vocabulary says the usage of a word gives us the scope to understand which part of speech does the word belong to. So I would request our teacher to go through the questions very carefully, and they will find out these questions are a bit different from the orthodox questions. Even in writing, if you go through, even in writing, usually the students expect long narrative writings in writing skill. But here, the writing skill, the application of writing skill, has been given in this MCQ adaptation package through the mode of MCQ. So this is also very interesting. I hope this would give the inspiration to the teachers to frame questions, MCQs based on writing as well. One more thing I would like to request that usually whenever we are using a language, whether we are using the language contextually, correctly and contextually, because correct use of language, contextual use of language makes the use of language meaningful. Correct structure and contextual use. Correct structure and contextual use. Now, correct structure gives a cue to the why sort of thoughts, and contextual use gives the lead towards application. My request to our respected teachers would be that please go through the questions and you'll find out that whether this is a pie chart related question related to a part of speech, or whether this is a writing skill related question, or whether this is a reading skill related question, or whether it's a question from functional areas like grammar or vocabulary. The entire question package has been made and developed in such a manner, it helps to evaluate, it helps to check whether the child can use the language correctly with correct structure and contextually meaningfully. So our suggestion, our request to our teachers would be that whenever the students come up with questions, whenever the students come up with a request for support, please just help them to find out the correct structure and contextual use. These are the basic terms, basic areas on which the English question has been developed. So to sum up, just giving a sense of rewind, আমরা স্টার্ট করেছিলাম যে 12th November National Achievement Survey across the country will be held to get our students prepared for the National Achievement Survey. This MCQ adaptation package has been developed. This MCQ adaptation package is a bit different from a regular kind of model activity task. Where it is different, the first is in the entire package is based on MCQs. কেন আমরা শুধু MCQ রেখেছি? কারণ ন্যাসে যে কোয়েশ্চেনিয়ার করা হয় সেই কোয়েশ্চেনিয়ারটা কিন্তু MCQ বেসড হয়, and যে MCQ গুলো রাখা হয়েছে সেই MCQ গুলো কিন্তু not information based, they are based on understanding and application, and these MCQs don't belong to any particular state specific syllabus or syllabus specific textbook.
দিস আর কম্পিটেন্সি বেসড এমসিকিউস। যদি একটা স্টুডেন্টের মধ্যে কিছু সামর্থ্য এসে থাকে তাহলে সে কিন্তু কোন স্টেট থেকে, কোন সিলেবাস, কোন টেক্সট বুক থেকে এই কোয়েশ্চেনটা আসছে দ্যাটস নট ইম্পর্টেন্ট, তার সামর্থ্যটা এলে সে কিন্তু পারবে। কেন আমরা এই ধরনের কোয়েশ্চেন রেখেছি? কারণ একই কোয়েশ্চেনে অ্যাক্রস দ্য কান্ট্রি সার্ভে হবে, একই কোয়েশ্চেনে অ্যাক্রস দ্য কান্ট্রি কিন্তু সার্ভে হবে। তাই আমরা আমাদের এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটার মাধ্যমে তাদেরকে একটু অ্যাক্লিমেটাইজ করতে চাইছি, তাদেরকে একটু অ্যাকোয়েন্ট করতে চাইছি কিভাবে সে তার সিলেবাস টেক্সট বুকের পড়া থেকেই তার বিয়ন্ডে গিয়েও কম্পিটেন্সি বেস কোয়েশ্চেনে সে উত্তর দিতে পারে, যাতে গোটা দেশের নিরিখে তার লার্নিং এম্পাওয়ারমেন্ট নিয়ে কোনো প্রশ্ন না ওঠে এবং তার লার্নিং এম্পাওয়ারমেন্টের জায়গাটা খুব স্পেসিফিক্যালি বোঝা যায়। এখানে উই হ্যাভ মেনটেন ওয়ান মোর থিং, যে এই কোয়েশ্চেন গুলো আর বেসিক্যালি বেসড অন, যেহেতু বেসিক্যালি বেসড অন আন্ডারস্ট্যান্ডিং এন্ড অ্যাপ্লিকেশন, দিস মাইট ক্রিয়েট আ সেন্স অফ ওয়াই এন্ড হাউ। মানে এই কোয়েশ্চেন গুলোর উত্তর দিতে গেলেই ওদের মধ্যে ওয়াই নিয়েও প্রশ্ন আসবে, হাউ নিয়েও প্রশ্ন আসবে, কারণ ওয়াই লিডস টু আন্ডারস্ট্যান্ডিং এন্ড হাউ লিডস টু অ্যাপ্লিকেশন। এইবার যখন তারা এই উত্তরগুলো করবে, as they have already got those question papers, তারা তো 25-26 তারিখে they are expected to submit this through their guardian to the school, তাদের মনে কিছু কোয়েশ্চেন আসতে পারে। তারা হয়তো কোনোভাবে আপনাদের সাথে কমিউনিকেট করলো, মেবি ওভার দ্য ফোন, বা আপনারা যেভাবে অনলাইনে কথা বলছেন স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করতে, they might seek some sort of support for answering a few questions। তখন আমাদের একটা রিকোয়েস্ট থাকছে, ডোন্ট জাস্ট গিভ দ্য অপশন ফার্স্ট এন্ড, প্রথমেই একটা কোশ্চেনের 4টে অপশন সেটা না দিয়ে তাকে সেই ডিরেকশনটা দেওয়া, তাকে তার ফোকাসটা তৈরি করতে সাপোর্ট করা, যে এই কোয়েশ্চেনটা আসলে কি ধরনের উত্তর সিক করছে, এই কোয়েশ্চেনটা আসলে কোন ধরনের সক্ষমতা তার থেকে চাইছে, এবং সেক্ষেত্রে এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটা তাকে কারেক্ট ডিরেকশনের দিকে নিয়ে যেতে পারে। তাকে একটু আমি বলছি, ইটস নট বেসিক্যালি ইনফরমেশন বেসড কোয়েশ্চেন, দিস আর নট ইনফরমেশন বেসড কোয়েশ্চেন, দিস রিকোয়ার আ সেন্স অফ ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং এন্ড প্রবলেম সলভিং। এই বিশেষত ক্রিটিক্যাল থিঙ্কিং এন্ড প্রবলেম সলভিং এর জায়গাটা কিন্তু হিউজলি রিকোয়ার্ড হবে এই কোয়েশ্চেন গুলো আনসার করতে গেলে। সো আর রিকোয়েস্ট ইজ দ্যাট জাস্ট ডোন্ট গিভ দেম দ্য রাইট অপশন, গিভ দেম দ্য ডিরেকশন, যাতে তারা রাইট অপশনে অ্যারাইভ করতে পারে, এবং সে যখন রাইট অপশনে অ্যারাইভ করছে বি উইথ হার, যে তাকে সাপোর্টটা দিন, কিন্তু প্রথমে ডিরেকশনটা দিতে দিতে। And we also say এই যে MCQ adaptation প্যাকেজটা 3, 5, 8, 10 এর সব স্টুডেন্টদের জন্য করা হলো, but we have already said only 3000 plus randomly selected schools will take part in the NAS 2021। তাহলে বাকি স্টুডেন্ট তারা যেটা করলো, যারা NAS এ অ্যাপিয়ার করলো না, যারা NAS এ অ্যাপিয়ার করলো তারা তো গেট বেনিফিটেড ফ্রম দ্য প্যাকেজ ইটসেলফ, বাট এট সেম টাইম যেহেতু এগুলো কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন এবং আমাদের প্রিভিয়াস ইয়ারের ন্যাসের কথা মাথায় রেখে গোটা দেশের কোয়েশ্চেনের প্রেক্ষিতে, যেহেতু ন্যাস গোটা দেশকে জুড়ে হয়, গোটা দেশের প্রেক্ষিতে এই কোয়েশ্চেনটা করা হচ্ছে, এটাও কিন্তু অ্যাজ টিচার আমাদের পক্ষে বোঝার সুবিধা হবে যে আমার স্টুডেন্টরা whether they appear for NAS or not, আমার স্টুডেন্টরা অ্যাজ স্টুডেন্ট অ্যাক্রস দ্য কান্ট্রিতে সে এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে আছে, তার আর কতটা সক্ষমতার দরকার হবে। আমরা এই জেনারেল কথা বলার সাথে সাথে উই টকড অ্যাবাউট টু সাবজেক্ট স্পেসিফিক এরিয়াস, কেননা আমাদের ন্যাসে ক্লাস 10 এর ক্ষেত্রে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ থাকছে, বাংলা থাকছে, আমাদের ইংলিশ থাকছে, সোশ্যাল সায়েন্স থাকছে, ম্যাথ থাকছে এবং আমাদের সায়েন্স থাকছে। আমরা বাংলা নিয়ে রুদ্রদা কথা বলেছি এবং সেখানে আমরা অলরেডি উই হ্যাভ ফাউন্ড যে সেখানে 7টা ভাগে কোয়েশ্চেনটা আছে, এন্ড প্রত্যেকটা রিডিং কম্প্রিহেনশনকে ঘিরে কোয়েশ্চেন আছে, এবং এই রিডিং কম্প্রিহেনশন গুলোর বেস ইন সাচ আ ম্যানার, সে যেভাবেই এই রিডিং, সে যে টেক্সটই পড়ে আসুক না কেন, আগে যে সিলেবাসই, তার মধ্যে যদি কিছু বেসিক কম্পিটেন্সি অ্যাচিভ হয়ে থাকে সে কিন্তু দিতে পারবে, এবং বিভিন্ন মাত্রায় আছে, বিভিন্ন ডিগ্রিতে এবং বিভিন্ন পার্সপেক্টিভে আছে। কোথাও একটা there is a kind of mixture of literature, language, comprehension in case of রুদ্রদা, and at the same time অনিন্দদা যখন ইংলিশের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছিলেন তিনি দেখাচ্ছিলেন যে ল্যাঙ্গুয়েজ, whether the children are able to use the language correctly and contextually, therefore using the language meaningfully, সে কারেক্ট স্ট্রাকচার ইউজ করে,
কনটেক্সচুয়ালি ব্যবহার করে, নির্দিষ্ট জায়গায় ব্যবহার করে আসলে ল্যাঙ্গুয়েজটাকে মিনিংফুলি কমিউনিকেট করার মতো জায়গায় গেছে কিনা সেইটা দেখার জন্য এই কোয়েশ্চেনটা তৈরি করা হয়েছে। এবং এই ইংলিশের প্যাকেজের ক্ষেত্রেও গ্রামার, ভোকাবুলারি, রাইটিং বা রিডিং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তার অ্যাপ্লিকেশনের জায়গাটা এবং সে আসলে বুঝতে পারছে কিনা, বুঝে ল্যাঙ্গুয়েজটা অ্যাপ্লাই করার জায়গায় গেছে কিনা। বিকজ দ্য বেনিফিট অফ আ ল্যাঙ্গুয়েজ, the fruitfulness of a language lies in the application of the language. দুটো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি রুদ্রদার সাথে কথা বলেও বুঝলাম, অনিন্দদার সাথে কথা বলে বুঝলাম ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে পারে কিনা, এবং তার সাথে যে লিটারেচারের যে মিশেলটা যেটা রুদ্রদা বলছিল সেটাও তার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা আছে কিনা তা কিন্তু দুটো কোয়েশ্চেন থেকে দেখা যাচ্ছে। আমরা আমাদের এই সেশনটা এখানেই কনক্লুড করব। এরপর আমাদের আরো 3টে সাবজেক্ট স্পেসিফিক সেশন থাকবে, যেখানে ম্যাথ নিয়ে ডিসকাশন হবে এবং যেখানে ডিসকাশন হবে সায়েন্স নিয়ে এবং সোশ্যাল সায়েন্স নিয়ে। we hope যে এই particular সেশনটা was useful for you, and just to sum up, just very briefly for all, 12th September expectedly NAS will be held across the country. For the preparation of NAS 2021, this MCQ adaptation package has been developed and uploaded in the Bangla Shiksha portal. Now from your school to their guardian, the students have got these particular questions and they will be answering the question, and they will return back, they will submit the questions to their guardian to the school, keeping all COVID protocol right on 25th and 26th. During this period, during this time, you might seek a bit of support from you while answering these MCQs. These MCQs, we have made this MCQ because NAS will be based on MCQs, and these MCQs are not information based, rather understanding and application based, content independent, with generic question that requires a sense of understanding and application. While seeking the support, the students might seek support from you. While giving them the support, our request will be to provide support in such a manner that just don't give the option, rather the direction also, how to arrive at the answer, right? And we would like to say this particular package, we hope, will help the children will appear for NAS, for those randomly selected schools, and those children, those students who won't appear for NAS, they will also get a sort of learning empowerment by practicing this MCQ adaptation package. Thank you so much. সবাই খুব ভালো থাকবেন। আমরা জাস্ট 5 মিনিটের একটা ব্রেক নেব, তারপরে আমাদের পরের সেশন এটা ম্যাথ নিয়ে, এই MCQ অ্যাডাপ্টেশন প্যাকেজ এবং ক্লাস 10 এর ক্ষেত্রে ম্যাথ, তাই নিয়ে কিন্তু আমরা ফিরে আসবো উইদিন 5 মিনিট। নমস্কার, আমি খোকন দাস, আমার সঙ্গে আছেন অশোক তরু মণ্ডল। আমরা আজকে এই ন্যাসের যে ওরিয়েন্টেশন চলছে, রিসোর্স টিচার যারা আছেন তাতে অঙ্ক বিষয়ে একটু আলোচনা করে নেব। প্রথমে আমরা বলি যে এই অঙ্কের যে এমসিকিউ গুলো তৈরি হয়েছে, যে এমসিকিউ গুলো আপনারা এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের মধ্যে পেয়েছেন, সেটা কিন্তু আমরা যে এমসিকিউ এর সঙ্গে পরিচিত আছি, যেগুলো অ্যাক্টিভিটি টাস্ক বা বইয়েতে আছে, তার থেকে একটু আলাদা। এই বইয়েতে যে এমসিকিউ গুলো থাকে সেইগুলো বইয়ের যে টেক্সট বই, সেই টেক্সট বই বেস করে তৈরি হয়, কিন্তু এখানের এমসিকিউ গুলো কোনো ক্লাসের প্রেক্ষিতে যদি ভাবা যায়, তাহলে সেই ক্লাসে উঠবার জন্য অন্য যে ক্লাস তারা পেরিয়ে এসেছে স্টুডেন্টরা, সেই ক্লাসের যে সামর্থ্য তার মধ্যে রয়েছে, সেই পুরো সামর্থ্যের ভিত্তিতে তৈরি। অতএব এই এমসিকিউটা ক্লাস 8 এর ক্ষেত্রে 7 থেকে হতে পারে, 10 এর ক্ষেত্রে 9 থেকে হতে পারে, সেইভাবে কিন্তু এমসিকিউ গুলো তৈরি হয়েছে। আপনারা প্রশ্নগুলো আমাদের দেখেছেন, সেই প্রশ্নে তো বিভিন্ন টাইপের এমসিকিউ রয়েছে। এই এমসিকিউ গুলো যদি বাচ্চারা খুব ভালো করে স্টাডি করে, তাহলে কিন্তু উত্তর তার থেকেই পেয়ে যেতে পারে। আমাদের রিসোর্স টিচার হিসেবে আমাদের কাজ হচ্ছে যে তাদেরকে গাইড করা। কিরকম না, স্টুডেন্টরা যখন কোনো কোয়েশ্চেনের অ্যান্সার খোঁজে, তখন তাদের মধ্যে কেন এবং কিভাবে, মানে হোয়াই অ্যান্ড হাউ, এই কোয়েশ্চেন গুলো ঘুরে ফিরে বেড়ায়। আমাদের কাজ হচ্ছে যে তাদেরকে এই কেনর উত্তর বা হাউ কিভাবে হচ্ছে এইগুলোকে বুঝিয়ে দেওয়া, যাতে করে কিনা তারা যে 4টে অপশন আছে তার মধ্যে থেকে সঠিক উত্তরটা নিজেই খুঁজে পায়।
আমরা তাদেরকে সরাসরি উত্তরের মধ্যে না নিয়ে গিয়ে আমরা যদি এগুলোকে ব্যবহার করি তাহলে আমরা পেয়ে যাব। আপনারা দেখেছেন যে প্রশ্নগুলো সাধারণত আমাদের যেটা আপলোড করা হয়েছে সেখানে আন্ডারস্ট্যান্ডিং আর অ্যাপ্লিকেশন বেসড তৈরি হয়েছে। এমসিকিউ গুলো কিন্তু ইনফরমেটিভ বেসড নয়, এখানে জেনারিক কোয়েশ্চেনের উপর ভিত্তি করে এই এমসিকিউ গুলো তৈরি হয়েছে। অতএব স্টুডেন্টরা যখন আপনাদের কাছে আসবে আপনারা ওদেরকে এই আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়টা কোয়েশ্চেনের মধ্যে যদি থাকে সেটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন, যাতে করে সে নিজে বুঝতে পারে, এই আন্ডারস্ট্যান্ডিং এর সেক্টরটাকে যাতে বুঝতে পারে। এবং যদি অ্যাপ্লিকেশন কিছু থাকে প্রশ্নে, সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে এসছে সেটা বলে দিন, তাহলে কিন্তু ওই অপশনের থেকে উত্তর কিন্তু বাচ্চারা নিজেরাই পেয়ে যেতে পারে। আমি এক্সাম্পল হিসাবে কয়েকটা সেট আপনাদের আলোচনা করতে পারি। যেমন ক্লাস 10-এ একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে একটা পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতা √3 গুণ, তাহলে উন্নতি কোণ কত? আমরা এটা খুব সহজ, এটা বাচ্চাদের আমরা খুব সহজে বুঝিয়ে দিতে পারি। যেভাবে আপনারা বুঝিয়ে থাকেন যে ওই উচ্চতাটাকে একটা কিছু ধরে নেওয়া হলো এক্স, যদি ধরে নেওয়া হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য √3x। এবারে আমরা ট্রিগনোমেট্রির সঙ্গে তাদেরকে পরিচয় করিয়ে দিতে পারি। ট্রিগনোমেট্রিক যে অপারেটরস গুলো রয়েছে সেখানে কার সঙ্গে এই দৈর্ঘ্য আর মানে উচ্চতা এবং ভূমির সম্পর্ক আছে তার থেকে কিন্তু আমরা উত্তরটা নিয়ে আসতে পারি। স্বভাবতই বাচ্চাকে প্রথমে এই অ্যাজাম্পশনটা করে নিতে হচ্ছে, তারপরে কিন্তু উত্তরে যেতে হচ্ছে। আমরা ইংলিশে যদি এটাকে একটু আলোচনা করে নিই যে অল্টিটিউড অ্যান্ড বেস, altitude of the post as we assume it will be h decimeter or h centimeter. Then the base will be √3x or √3h centimeter. Then the trigonometric ratios, we use trigonometric ratios tan theta equal to h by √3h, and we can get the value of theta. Those students in front of our schools, students will come to you and they ask questions about it, and you direct the students to achieve their goals to these ratios. Therefore, they can opt the correct alternate from the alternatives. আমরা তারপরে যদি আসি, একটা প্রশ্ন আমাদের এখানে দেওয়া আছে 4, 3 আর 5 - 4 এই বিন্দু সংযোজক সরলরেখাকে এক্স অক্ষ কিভাবে বিভক্ত করে। তাহলে এখানে দেখুন এই বিষয়টা যখন আমরা পড়াবো, আমরা যখন বাচ্চাদের বোঝাবো, তখন এই যে এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিসের একটা ইকুয়েশন থাকবে, তাকে সেটা জানতে হবে। এই অ্যাক্সিসের উপরে ওয়াই এর কোঅর্ডিনেট গুলো সব যে 0 সেটা তাকে জানতে হবে। এটা যদি সে জানে তাহলে স্বভাবতই সে সেখান থেকে এই অঙ্কটা খুব সহজে করে নিতে পারবে। এক্স অ্যাক্সিসে যখন কাট করছে তখন রেশিওটা m:n ধরে নিলে সেখান থেকে সে ওই পয়েন্ট যেখানে কাট করেছে কাটিং পয়েন্টের কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু m and n পেয়ে যাবে। এবং সেখান থেকে এক্স অ্যাক্সিস যখন, তখন ওয়াই তো 0, ওয়াই কোঅর্ডিনেটটা 0, তাহলে ওয়াই কোঅর্ডিনেট যদি 0 হয় তাহলে সেখান থেকে m দিয়ে একটা ভ্যালু পাবে দ্যাট ইজ ইকুয়াল টু 0। সেই রিলেশন থেকে m:n সে পেয়ে যেতে পারে। তাও আমরা যখন স্টুডেন্টদের বলবো তো স্বভাবতই আমরা স্টুডেন্টদের এই এক্স অ্যাক্সিসের উপরে যে ওয়াই কোঅর্ডিনেট 0 হয় সেই সামর্থ্যটা দিতে চাইবো। এই সামর্থ্যটা দিতে চাইলে তাহলে কিন্তু স্টুডেন্টরা সহজেই নিজেরা এটা বার করে নিতে পারবে। Length of the segment of the straight line joining the points 4, 3 and 5 - 4 cuts the x-axis at what point, what ratio? This is the question. We first try to understand our students the ordinate of any point on x-axis that equal to 0. Then the points 4, 3 and 5 - 4, it cuts the x-axis, suppose m:n. Then the coordinate on the x-axis, they can write the points with respect to m and n relation. After that, since the ordinate on x-axis is equal to 0, therefore the relation between m and n will be 0. Then they can find the ratio of m and n, m:n. In this way, the students can achieve their correct alternatives. আমরা কোয়েশ্চেনে দিয়েছিলাম যে একটা ঘনকের
সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এস আর ডায়াগোনাল হচ্ছে ডি, তাহলে এই রিলেশনটা দেখুন, এই রিলেশনটা করতে গেলে একটা যে ঘন কিউ, সেই ঘনকের সমগ্র তল তার যে ক্ষেত্রফল সেটা আমার বাচ্চাকে জানতে হবে, আমার স্টুডেন্টদের জানতে হবে যে একটা তলের ক্ষেত্রফল কত একটা ঘনকের ক্ষেত্রে। তাহলে সেটা জানতে গেলে তাকে জানতে হবে যে ঘনক মানে সমস্ত ঘনকের এক একটা তল এক একটা বর্গাকার চিত্র, তো সেই বর্গাকার চিত্রের যে এরিয়া ক্ষেত্রফল সেটা কি সেটা তাকে জানতে হবে, সেখান থেকে কটা তল আছে সেটা জানতে হবে এবং সেখান থেকে সে সমগ্র তলের ক্ষেত্রফল জানতে হবে। তাহলে সেই সমগ্র তলের ক্ষেত্রফলটা সে ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারবে, তখন সে এসটা জেনে নেবে। ডায়াগোনাল, এবারে ডায়াগোনাল যখন বার করতে যাবে তখন কিন্তু যে ডায়াগোনালটা কি, ঘনকের ক্ষেত্রে ডায়াগোনাল কি, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট অ্যাড করলে ডায়াগোনালটা হয়, এই ধারণাটা তার মধ্যে থাকতে হবে। সেখান থেকে কিন্তু সে একটা ফর্মুলা পেয়ে যেতে পারে। তাহলে এই ফর্মুলা দুটো যদি থাকে, সেখান থেকে যদি আমরা সাইডটাকে এলিমিনেট করে দিই তাহলে কিন্তু খুব সহজেই রিলেশনটা পেয়ে যাবে। তাহলে আমরা বলতে চাইছি যে আমরা রিসোর্স টিচার হিসাবে তাদেরকে এই কাজটাই করে দেবো, উত্তরটা আমরা সরাসরি বলবো না, আমরা বলবো যে এসটা কিভাবে আসছে, আমরা দেখাবো যে ডিটা কিভাবে আসছে, সেখান থেকে আমরা কিভাবে এলিমিনেট করলাম, এলিমিনেট করে আমরা সেই অ্যান্সারটাকে কিভাবে পেতে পারি সেটা আমরা বলবো। তো therefore the total surface area of a cube is S and the diagonal is D. We have to find the relation between S and D. First of all, students have to know the formulas of total surface area. For this, they can assume they can find the area of a surface of one surface of the cube, that will be side square, and after that total number of sides, how many sides on a cube they have to know. After that they can find the diagonal with respect to side and then eliminate the side and they get the relation. We have to find the direction of the student to this answer, then they can find the correct alternative from the alternatives. আমি এরপরে আরো আলোচনা করব, এরপরে অশোক বাবু কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছেন। ফার্স্টেই বলি, এখানে সমীকরণ নিয়ে অনেক অঙ্ক দেওয়া হয়েছে এবং সমীকরণটা কেমন করে সমাধান করা হয় অথবা সমীকরণের বীজ বা শূন্য থাকলে কেমন করে সমীকরণটা পাওয়া যায় সেই নিয়ে ফার্স্টে আমি আলোচনাটা করছি। ফার্স্টেই যাই 5-এর অঙ্কতে, এখানে 3টে শূন্য দেওয়া আছে। শূন্য থেকে কেমন করে সমীকরণ পাওয়া যায় তার জন্য আমরা যদি ধরে নিই 3টে শূন্য এ বি আর সি, তাহলে আমাদের সহজ পদ্ধতি হবে সেই বহুপদ রাশিটা পাওয়ার জন্য x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি করলেই হয়ে যাবে। তো এইভাবে আমাদের যদি শূন্য দেয়া থাকে, সেই শূন্য থেকে আমরা একটা বহুপদ রাশি পেয়ে যাব। এবং এটা যদি ইংরেজিতে বলা যায়, if zeros of a polynomial are given, then we have to find the polynomial. Then we have to do, if a comma b comma c are the zeros, then the answer means third degree polynomial is x minus a into x minus b into x minus c. By applying this, you can find the answer of 5 and also 2. Next আমি আসছি 6-এ একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। আমরা জানি আমাদের দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a নট ইকুয়ালস টু 0। একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি পেতে গেলে নিরূপক বলে একটা জিনিস আমরা শিখেছি এবং সেটাকে আমরা ডি লিখি অনেক সময়, কিন্তু এই ক্ষেত্রে ফর্মুলা কি, ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মাইনাস 4ac-টা কি হবে, যে সেটা ইকুয়ালস টু 0 নাকি গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0, সেটার মাধ্যমে যে কোনো সমীকরণের সম্বন্ধে আমি একটা আইডিয়া পেয়ে যাব যে সেটা
বাস্তব নাকি বাস্তব এবং ভিন্ন এবং অন্যান্য যা হতে পারে, যেমন আনরিয়েল হতে পারে, অবাস্তব হতে পারে। আর যেবার বলছি ইংরেজিতে, হিয়ার a equation is given x square minus 4x plus 1 equals to 0. By comparing the standard form of this type of equation, ax square plus bx plus c equals to 0, we can find a, b, c. Then we have to calculate discriminant d equals to b square minus 4ac. By this formula, we can find nature of the roots. That may be real or unreal, and this type of form. Next আমি আসছি 8 অঙ্কে। 8 অঙ্কেতেও একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং সেই দ্বিঘাত সমীকরণে দুটো বীজ দেওয়া আছে। সেই দুটো বীজ আলফা আর যদি হয় বিটা, তাহলে আমরা জানি যে আলফা প্লাস বিটা সমান একটা ফর্মুলা আছে, আলফা বিটা সমান একটা ফর্মুলা আছে, এবং সেই ফর্মুলা থেকেই কিন্তু আমরা 1/α মাইনাস 1/বিটার মানটা আসতে পারি। এবং সেটা আসার জন্য এটা আলফা মাইনাস বিটা বাই আলফা বিটা করে আলফা মাইনাস বিটার মানটা আমরা আলফা বিটা এবং আলফা প্লাস বিটা এবং আলফা বিটার সাহায্যে কিন্তু পেয়ে যেতে পারি। অল্টারনেটিভলি কিন্তু এভাবে না করে 3x স্কয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 0 আমরা যদি ফ্যাক্টরাইজ বা সমাধান করে নিই, তাহলে x এর দুটো মান পেয়ে যাব। সেই x এর দুটো মান, একটাকে আলফা এবং একটাকে যদি বিটা ধরে অঙ্কটা করতে পারি, সেটাও একটা সহজ প্রসেস হতে পারে। খুব বেশি ফর্মুলায় যাওয়ার তখন দরকার হবে না। বীজ পাওয়ার পরে একটাকে ধরবো আলফা, একটাকে ধরবো বিটা। এবার আসছি ইংলিশে। Here the given equation 3x square plus 5x plus 2 equals to 0, two roots are given, alpha beta. Then by formula we can find alpha plus beta and alpha beta. Then we have to calculate here 1/alpha minus 1/beta. So it can be expressed of the form alpha minus beta by alpha beta. Then you can find the value of alpha minus beta by using alpha plus beta and alpha beta. Then we can find the answer here. And alternatively, this equation can solve and then find the two values of x. You can let one alpha, another is beta. Then we can find also 1/alpha minus 1/beta. Two processes are there. Next আসছি 9 অঙ্কটায় x plus b equals to আছে 0. x plus b equals to 0, এখানে কিন্তু y নেই। তাহলে এটাকে আমরা x equals to k ফর্মে সাজিয়ে নিয়ে আমরা এখান থেকে বলতে পারবো যেটা কোনো অক্ষের সমান্তরাল কিনা, কিংবা কোনো মূল বিন্দু দিয়ে কিন্তু হচ্ছে। অর্থাৎ এখানে ওয়াইটা নেই, অতএব ওর একটা নিয়ম আছে, x equals to k এর একটা বিশেষ গ্রাফ দেয়, সেই গ্রাফ থেকেও আইডিয়া পেতে পারবো যেটা কোন ধরনের সরলরেখা আসবে। আচ্ছা, এবার বলছি ইংলিশে। Here the given equation is x plus b equals to 0, and where y is missing, it can be arranged of the form x equals to k, and by this arrangement we can find about their graph. So from that view we can find the answer here. Next আসছি 10। এখানে দুটো বিন্দু দেওয়া আছে, দুটো বিন্দুর মধ্যেকার দূরত্বটা 5 দেওয়া আছে। এটা খুব সহজেই আমরা জানতে পারবো, আমাদের দূরত্বের একটা ফর্মুলা জানা আছে। সেই দূরত্বের ফর্মুলা সমান যদি আমরা 5 করে দিই এবং এটা সমাধান করলে খুব সহজেই অঙ্কটা কিন্তু আমরা পেয়ে যেতে পারবো। ইংরেজিতে বলি, here 2 points are given and their distance is given. You can apply the distance formula
and by distance formula you can find x by solving. Next, আমরা আর একটা কোয়েশ্চেন নিয়ে শেষ করব। সেটা হচ্ছে যে আমরা যখন বলছি যে আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনের অ্যান্সার বা কোয়েশ্চেনের মেথড কিভাবে করতে হবে এগুলো আপনারা জানেন। তো একটা এক্সাম্পল নিই, যে এক্সাম্পলে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা বোঝার চেষ্টা করা হয়েছে। যেমন কোয়েশ্চেন নম্বর 34, এখানে এ বি একটা সরল রেখাংশ দেওয়া আছে, তার উপর একটা পয়েন্ট পি আছে। এই পিটা এমন ভাবে আছে যে এপি ইকুয়াল টু পিবি বলা আছে। তো স্টুডেন্ট যদি এটাকে স্ট্রাইক করে, এটা নিয়ে ভাবে যে এপি ইকুয়াল টু পিবি মানে কি, তার মানে এপির যে লেন্থ আর পিবির লেন্থ সেম। তার মানে এখান থেকে সে আন্ডারস্ট্যান্ড করছে, সে বুঝতে পারছে যে তাহলে পিটা এ আর বি এর মিডল পয়েন্ট। এই মিড পয়েন্ট, এই বিষয়টা যদি তার মাথায় স্ট্রাইক করে যায়, সে যদি বুঝতে পেরে যায়, তাহলে কিন্তু সে মিড পয়েন্টের ফর্মুলা অ্যাপ্লাই করে এ আর বি পয়েন্ট তো দেওয়া আছে, খুব অনায়াসে উত্তরটা করতে পারে। এইটা আমাদের লাইন অফ অ্যাকশন, যে আমরা কোয়েশ্চেনটা আন্ডারস্ট্যান্ডিং হলে কোন জায়গা থেকে ভাবতে হবে এইটা আমাদের বাচ্চাদের বুঝিয়ে দেবো। AP is a line segment and P is a point on it such that AP equal to PB. This statement AP equal to PB, these insist our students to understand what is P. P is the midpoint between A and B, and if you understand that P is the midpoint, then they can apply the formula of midpoint and easily can get the correct alternatives. So they can achieve their goal. তো আমরা দেখেছি যে আমাদের কোয়েশ্চেন গুলো এই যে বিষয়টা আমরা বলতে চাইছি আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাপ্লিকেশন বেস, তার উপর বেস করে তৈরি আছে। এই বিষয়গুলো যদি আমরা আমাদের বাচ্চাদের বুঝিয়ে দিতে পারি, তাহলে কিন্তু দেখবো 2017 সালে যে ন্যাস হয়েছিল, সেই 17 সালে আমাদের রাজ্য ভালো রেজাল্ট করেছিল। এবারে দেখবেন যে 2021 সালে আমাদের বাচ্চারা আরো ভালো রেজাল্ট করবে। যদিও প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, তবুও আমরা যদি এই আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়টা, যেটা কিনা কোয়েশ্চেনটা পড়ে তার মধ্যে থেকে বুঝতে হবে, তার জন্য কিনা অনেক কিছু মুখস্থ করে আসার দরকার নেই, এই জায়গাটা যদি আমাদের স্টুডেন্টদের স্ট্রাইক করিয়ে দিতে পারি, আমরা কিন্তু তাহলে আমাদের গোলে অ্যাচিভ করে যাব। তাই আপনাদের সবার উপর আমাদের আস্থা আছে, আপনারা নিশ্চয়ই এটা পারবেন। সবাই মিলে চেষ্টা করি যাতে কিনা আমাদের রাজ্য এই ন্যাস পরীক্ষায় অনেক অনেক বেটার রেজাল্ট করতে পারে। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানালাম। আপনারা ভালো থাকবেন। নমস্কার, আমি রুদ্রনীল ঘোষ, আমার সঙ্গে আছেন ডক্টর ধীমান বাসু। নমস্কার। আমরা দুজনেই বিশেষজ্ঞ কমিটির সদস্য। আমরা এই পর্বে দশম শ্রেণীর বিজ্ঞান নিয়ে আলোচনায় আসব। আপনারা এর আগের আলোচনাগুলি থেকে জেনেছেন যে ভারত সরকারের মিনিস্ট্রি অফ এডুকেশন নির্দিষ্ট সময় অন্তর জাতীয় পারদর্শিতার অভিক্ষা বা ন্যাশনাল অ্যাচিভমেন্ট টেস্ট, যাকে সংক্ষেপে ন্যাস বলা হয়, তার আয়োজন করে। এই ন্যাসের মাধ্যমে শিক্ষার্থীদের লার্নিং লেভেল তারা যাচাই করেন এবং একই সঙ্গে শিক্ষার্থীদের যে লার্নিং গ্যাপ সেটা তারা আইডেন্টিফাই করেন। কেন করেন? যাতে তারা প্রয়োজনে শিক্ষণ এবং এডুকেশনাল পলিসি লেভেলে যদি কোনো সদর্থক পদক্ষেপ নেওয়ার জায়গা থাকে, তো সেই পদক্ষেপগুলো তারা নেয়। এবারে আমি চলে আসি যে ন্যাসের প্রশ্নগুলি কেমন হয়। ন্যাসের প্রশ্নগুলি সাধারণভাবে জেনেরিক প্রকৃতির। এখন জেনেরিক প্রকৃতির হয় কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে এটাই যে কোনো একটি নির্দিষ্ট টেক্সট বুক থেকে প্রশ্নগুলি করা হয় না। এছাড়াও আরেকটা কথা এখানে বলা জরুরি যে ন্যাসের যে প্রশ্নগুলি সেটা শিক্ষার্থী এতদিন ধরে যা জেনে এসেছে তার অ্যাসেসমেন্ট করে। অর্থাৎ আমরা যদি ক্লাস 10 এর একটি শিক্ষার্থীর অ্যাসেসমেন্টের কথা ভাবি ন্যাসে, সেক্ষেত্রে কিন্তু তার 9 থেকেও কোনো অংশ থেকেও প্রশ্ন আসতে পারে, 8 এর কোনো অংশ থেকেও প্রশ্ন আসতে পারে। অর্থাৎ সে এতদিন ধরে যা জেনে এসেছে তার একটা অ্যাসেসমেন্ট। এরপরেও যে অংশটা আসবো ন্যাসের প্রশ্ন। ন্যাসের প্রশ্নগুলো আপনারা জানেন যে এটা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ ধরনের হয়, এবং এই যে এমসিকিউ বা মাল্টিপল চয়েস যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু একটু ভিন্ন ধরনের। কেন ভিন্ন ধরনের হয়? কারণ ন্যাসের যে প্রশ্ন
ন্যাসের প্রশ্নগুলো সাধারণভাবে শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা, সেই দক্ষতাগুলোকে যাচাই করার চেষ্টা করে যে দক্ষতার বিকাশ ঠিকভাবে হয়েছে কিনা। দক্ষতাগুলো কিরকম? দক্ষতাগুলি হতে পারে আপনার বিশ্লেষণধর্মী চিন্তা, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, দক্ষতাগুলি হতে পারে সমস্যা সমাধানের দক্ষতা, বা ডেটা ইন্টারপ্রিটেশনের দক্ষতা, বা আরো অন্যান্য আরো অনেক দক্ষতা। কিন্তু এছাড়াও এই ন্যাসের যে প্রশ্নগুলি, বিগত বছরে যে ন্যাসের প্রশ্নগুলি আমরা দেখেছি, সেখানে আমরা দেখেছি যে আরো কয়েক ধরনের প্রশ্ন বা আইটেম সেখানে আসে। যেমন সহজ পরীক্ষার মাধ্যমে সেখান থেকে কোনো উত্তর খোঁজা, এরকম প্রশ্নও আসতে পারে, বা বক্তব্যের বিশ্লেষণ কোনো আসে। শুধু তাই না, সেখানে কোনো একটি নির্দিষ্ট ঘটনা বা কোনো কিছুর ভূমিকা, তার কাজ বা তার লক্ষণ, তার সঙ্গে সম্পর্কিত বিষয়টিকে খুঁজে বার করা, এইসব জিনিসও কিন্তু ন্যাসে যাচাই করার চেষ্টা করা হয়। তাহলে এটা গেল ন্যাসের প্রশ্ন কেমন হয় সেই সম্বন্ধে কথা। এবার আমরা চলে আসবো যে তাহলে ন্যাসে যে পরীক্ষাটি হবে নভেম্বর মাসের 12 তারিখে, সেখানে বিজ্ঞানের প্রশ্নপত্রে কতগুলি প্রশ্ন থাকে। সেখানে বিজ্ঞানের ক্ষেত্রে প্রশ্ন থাকবে 35টি, এবং সেটা কিন্তু ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান থেকে মিলিয়েই থাকবে। তাহলে আমরা এই এতক্ষণ ধরে আলোচনাগুলি করলাম, এটা হচ্ছে ন্যাস সম্বন্ধে সাধারণ আলোচনা। আমরা এর পরের অংশে ন্যাসের জন্য আমরা যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটি তৈরি করেছি, যা আসলে ছাত্রছাত্রীদের ন্যাসে পরীক্ষায় বসার আগে একটি অনুশীলনী হিসেবে কাজ করবে। তারা যাতে এই অনুশীলনগুলো করতে পারে, ওই প্রশ্নগুলি যেগুলি আমরা এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে দিয়েছি, যার অন্য বাংলায় নাম হচ্ছে বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন, যাতে তারা প্রস্তুত হতে পারে ন্যাসের পরীক্ষায় বসার জন্য। সেই প্রশ্নপত্র থেকে কয়েকটি প্রশ্ন আলোচনা করব। তার আগে আমি যে কথাগুলো বললাম বাংলায়, সেগুলিকে আমি একটু আপনাদের সামনে ইংরেজিতে পেশ করতে চাই। You probably know from the earlier discussions that the Ministry of Education of Government of India conducts National Achievement Survey, also known as NAS, periodically. So what does this NAS do? NAS basically assess the student's learning level. Apart from this, NAS identifies the student's learning gap. Why? So that certain necessary interventions can be taken in the sphere of education policies, teaching practices, and learning. Now let us come to the point. What is the type of the questions that we have in NAS, or that we face in NAS? In NAS, generally we face generic questions. Now let me explain what's the generic question. Generic question means the questions are not set from some specific textbooks. Apart from this, NAS tries to assess the knowledge of the student that he or she has acquired till date. That means if we are speaking about the NAS for class 10 science, that means that the questions can be set up even from class 8 or class 9. That means the knowledge that he has acquired till date. Now let us come to the type of the question that we have in NAS. In NAS, we have multiple choice type questions, but these multiple choice type questions are of a bit different genre. Why? Because these multiple choice type questions tries to assess different abilities of the learners, that is their problem solving ability to take decisions, ability to interpret data, ability to think critically, and so on. Apart from this, from the last year's question or the previous year's question, what we have seen for NAS, we found out that the NAS also sets certain questions that tries to seek answers from simple investigation, ask the students to analyze statements. There are also diagram-based questions. Apart from this, there are certain questions where the students are asked to find the related topics that are associated with certain functions, roles, symptoms, etc.
So after this discussion, I will be discussing some sample questions from the MCQ adaptation package that we have prepared to get the students acquainted with the pattern of the questions that they will face in November in the actual maths examination. So I will be discussing some of the sample questions, and my colleague will discuss some questions. So first of all, I will discuss the questions in Bengali, and you need not worry. After that, I will discuss the same in English. তাহলে আমি যে কথায় ছিলাম যে আমরা এবারে ন্যাসের জন্য আমরা যেটা প্রস্তুতির জন্য যে একটি প্যাকেজ তৈরি করেছি, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন, সেখান থেকে কিছু প্রশ্নের প্রেক্ষাপট আমরা আলোচনা করি। কারণ আমরা এর আগে বলেছি কি রকম ধরনের প্রশ্ন ন্যাসে আসতে পারে, আমরা দেখি সেই ধরনের প্রশ্নগুলি আমরা কিভাবে আমাদের এখানে রিপ্রেজেন্ট করেছি। আমরা যদি দেখি এখানে জীবন বিজ্ঞানের একটা কথা এখানে বলে নেওয়া ভালো যে আমরা যদিও ন্যাসের বিজ্ঞান হিসেবে প্রশ্নগুলো আসবে, আমরা আমাদের যে এমসিকিউ অ্যাডাপটেশন প্যাকেজটি তৈরি করেছি সেখানে আমরা জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান দুটি আলাদা প্রশ্নপত্র তৈরি করেছি, কিন্তু ন্যাসের প্রশ্নে কিন্তু দুটি বিষয় থেকেই প্রশ্ন একটি পত্রে আসে এবং সেখানে 35টি প্রশ্ন থাকে। আমি একটা স্যাম্পল আলোচনা করি, যেমন সেটি হচ্ছে আমাদের এমসিকিউ অ্যাডাপটেশন প্যাকেজ, সেখান থেকে জীবন বিজ্ঞানের প্রথম প্রশ্নটি আলোচনা করছি। দেখুন এখানে বলা হচ্ছে কতগুলি বক্তব্য দেওয়া আছে। বক্তব্যগুলি কি? মায়োপিয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়, উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে মায়োপিয়ার ত্রুটি দূর হয়, হাইপারমেট্রোপিয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়, অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়ার ত্রুটি দূর হয়। প্রশ্নটা হচ্ছে এরপরে দৃষ্টি ত্রুটি সংক্রান্ত কোন কোন বক্তব্যগুলি সঠিক। অর্থাৎ তাহলে দেখুন এখানে যে 4টি বক্তব্য আছে তার থেকে বেছে নিতে হবে, সেটা হতে পারে 1 এবং 2, হতে পারে 2 এবং 3, এরকম। এখানে যেটা চাওয়া হচ্ছে যে শিক্ষার্থীকে কিন্তু দুটি বক্তব্যই দৃষ্টি ত্রুটি সংক্রান্ত ঠিক সেটা বাছতে হবে। এরকম কিছু অপশন এখানে আছে যেখানে দেখা যাচ্ছে একটি বক্তব্য ঠিক, একটি বক্তব্য ঠিক নয়, সেরকম অপশন মানে পার্শিয়ালি কারেক্ট অ্যান্সার বাছলে কিন্তু ঠিক হবে না। এক্ষেত্রে একটুখানি সচেতন থাকতে হবে। আমরা চলে আসবো এবারে এর পরের প্রশ্নটি। এটিও একটি বক্তব্য বিশ্লেষণ ধরনের প্রশ্ন। আমরা যেটা এর আগে আলোচনা বলেছি যে বক্তব্য বিশ্লেষণ ধরনের প্রশ্ন থাকে এখানে। তো এখানে দুটো বক্তব্য দেওয়া আছে যে জীবদের মধ্যে অস্তিত্বের জন্য সংগ্রাম দেখা যায়। বক্তব্য 1, বক্তব্য 2, জীবেরা অত্যধিক হারে বংশবৃদ্ধি করে কিন্তু খাদ্য ও বাসস্থান সীমিত। এটির প্রশ্ন নম্বর হচ্ছে 3। প্রশ্ন নম্বর 3 এর প্রশ্নটি আলোচনা করছি। এখানে দেখুন আপনারা বুঝতেই পারছেন যে ডারউইনের যে অভিব্যক্তির মতবাদ, তার আপনারা জানেন যে সেখানে পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত বা অবজারভেশন এবং ডিডাকশন এই হিসেবে উনি পরপর থিওরিটাকে সামনে রেখেছিলেন। আমরা এখানে কিন্তু অবজারভেশনও রেখেছি এবং এখানে সিদ্ধান্তও রেখেছি। কোনটা আগে কোনটা পরে সেটা ছাত্ররা বুঝবে। এবং শুধু তাই নয়, এখানে তাদের অপশনগুলো কি আছে তাদের জানতে হবে যে বক্তব্য 1 সঠিক, বক্তব্য 2 ভুল, নাকি বক্তব্য 2 সঠিক, বক্তব্য 1 ভুল। বা যদি তারা মনে করে দুটি বক্তব্যই সঠিক, সেখানেও দুটো অপশন আছে যে বক্তব্য 2 বক্তব্য 1 সঠিক ব্যাখ্যা নয়, আবার আরেকটা আছে বক্তব্য 1 ও 2 সঠিক এবং বক্তব্য 2 বক্তব্য 1 সঠিক ব্যাখ্যা। তাহলে শুধু বক্তব্যগুলো সঠিক কিনা জানলেই তবে হবে না, তাকে কিন্তু বলতে হবে, বুঝতে হবে যে বক্তব্য কোন বক্তব্যটা কোন বক্তব্যের ব্যাখ্যা। অর্থাৎ তার কিন্তু ডারউইনের যে মতবাদ, ইভলিউশনের মতবাদ তার কিন্তু জানা থাকা দরকার এই প্রশ্নের উত্তর করার জন্য। আমরা চলে আসি এবারে এর পরের একটা নমুনা। দেখুন আমরা 8 নম্বর যে নমুনাটি আছে সেই 8 নম্বর প্রশ্নটি দেখছি। 8 নম্বর প্রশ্নে আছে নিচে উদ্ভিদ হরমোনের কিছু কাজ দেওয়া আছে। অগ্রস্ত প্রকটতা ঘটানো ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করা, মুকুল বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি। আপনারা বুঝতেই পারছেন এখানে আমরা অক্সিন, সাইটোকাইনিন, জিবরেলিন 3টে হরমোনের উদ্ভিদ হরমোনের কাজই মিশিয়ে দিয়েছি। প্রশ্নটা কি আছে, এদের মধ্যে কোন দুটি জিবরেলিনের কাজ, অর্থাৎ এই 4টের মধ্যে থেকে জিবরেলিনের কাজ দুটি তাকে খুঁজে বার করতে হবে। সেটা সে যখনই পারবে, যখন সে উদ্ভিদ হরমোনের যে 3টি উদ্ভিদ হরমোন সম্বন্ধে তারা জানবে তাদের কাজগুলি কি কি, তবেই তারা সেখান থেকে আলাদা করে বাছাই করতে পারবে কোন দুটি জিবরেলিন হরমোনের কাজ। আমরা চলে আসি আমাদের শেষ নমুনা। এটি দেখুন 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নটা আপনারা দেখে বুঝতেই পারবেন
যে এনার্জি কনজারভেশন সম্পর্কে তাদের অ্যাওয়ারনেস কতটা আছে, তাদের সচেতনতা কতটা আছে, সেটা আমরা এই প্রশ্নের মাধ্যমে সেটা কিন্তু আমরা দেখার চেষ্টা করছি। দেখুন কি আছে দেওয়া, বক্তব্য দেওয়া আছে কয়েকটি, নিচের বক্তব্যগুলি পড়ো। স্কুলে ফাঁকা শ্রেণীকক্ষে আলো পাখার সুইচ বন্ধ করে রাখা, গ্রীষ্মকালে বাড়ি থেকে বেরোনোর আগে ঘর ঠান্ডা রাখার জন্য পাখা চালিয়ে রেখে যাওয়া, অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ানো, আর দিনের বেলা রাস্তার আলো অতি অবশ্যই বন্ধ করে রাখা। আপনারা বুঝতেই পারছেন এখানে বেশিরভাগই হচ্ছে শক্তির সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত বক্তব্য, কিন্তু একটি বক্তব্য আছে যেটি শক্তির সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত নয়, বরং সেখানে শক্তির অপচয় ঘটছে। অর্থাৎ শিক্ষার্থীকে বলা হচ্ছে যে প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত বক্তব্যগুলি বেছে নাও। এখানে কিন্তু ওপর থেকে যে কোনো তিনটে যে সংরক্ষণ যেখানে দেখানো হচ্ছে সে তিনটে বক্তব্য বাঁচতে হবে। এখানেও কিন্তু একই কথা বলবো, আমরা যেটা প্রথম প্রশ্নের ক্ষেত্রে বলেছিলাম যে পার্শিয়ালি কারেক্ট উত্তর হবে না, অর্থাৎ এমন দুটো বক্তব্য ওই রাখলো যার সঙ্গে শক্তি সংরক্ষণের সম্পর্ক আছে, কিন্তু আবার আরেকটা বক্তব্য তার সঙ্গে যদি রয়ে যায় তার সঙ্গে সম্পর্ক নেই, তাহলে সেটা কিন্তু ঠিক উত্তর হবে না। অর্থাৎ তিনটে বক্তব্যই সঠিক বললে তবেই সেটা হবে ঠিক উত্তর। Well, let me now discuss some sample questions from the MCQ rotation package that we have for class 10. In class 10, we have, though in NAS, the questions from life science and physical science will be set in a single paper comprising of 35 questions. But here we have divided the two subjects. One is life science and one is physical science. So I will be discussing some samples from life science. Let's talk about the first question. Question number 1. It is a kind of question where they are asked to analyze the statement, or we can say that it is a type of question where we are asked the students to relate some statements with some topic. So let's see, read the following statements. In myopia, the image of an object is formed in front of the retina. Spectacles with convex lenses are used for correcting the defect in myopia. In hypermetropia, image of an object is formed behind the retina. And statement number 4, spectacles with concave lenses are used for correcting the defect in hypermetropia. The question is, which of the statements related to defects of vision given above are correct? So they will have to select more than one statement, and those two statements should be correct. But in the option, you can see multiple combinations are given, but they will have to choose the correct option containing the two correct statements. No partial answer will be taken, like one statement is correct and the other statement is wrong. No, that will not be a correct option. The correct option should have two statements that are correct. Now let's go to the question number 3. This is also a question related to analysis of statements, but there's a twist. The twist is in the options. Let me spell it out. Read the two statements given below and choose the correct alternative. Statement 1, struggle for existence can be observed among the organisms. Statement 2, prodigality of reproduction in organisms, but food availability and space are limited. You know that these are some observations and deductions from Darwin's theory of evolution, but I will not go into the detail which one is the observation, which one is the deduction. That is for the students to identify, and they will not only have to identify whether the statements are correct, but if we go to the options, then we can see that in the option A, it's given statement 1 is correct and statement 2 is wrong. In the second one option, the statement 2 is correct and statement 1 is wrong. So this is one thing. And now coming to the third part, both statements 1 and 2 are correct, and statement 2 is not the correct explanation of statement 1. And option D says both statement 1 and statement 2 are correct, and statement 2 is the correct explanation of statement 1. So first of all, they will have to identify, or they will have to settle on the matter whether these two statements are right or wrong. If they decide these two statements are right or correct, then they will have to go to the option C and D, and their quest not ends there. So then they will have to identify whether this statement, whether one of the statements is a correct explanation of the other.
Okay, now going to the third sample. Here some functions of hormones are given. Let me spell it out first. Some functions of plant hormones are given below. Promotes apical dominance and inhibits lateral bud growth, breaks seed and bud dormancy, promotes lateral bud growth, promotes elongation of internodes. You, I think by going through the statements, you understand that the functions of auxins, gibberellins, and cytokinins are mixed here. So the students will have to first recall or understand, or they will have to identify the individual functions of 3 hormones, plant hormones. Then they will have to find out from these 4 functions which of the functions are the functions of gibberellins, which is asked. So they will have to have an understanding of the functions of plant hormones. Now coming to the last sample, this question is set to check or to assess whether students are aware about the conservation of energy. Let me read the statements. The statements are given below. Switching off the lights and fans in empty classrooms of school. In summer months, keeping the fan on in rooms before leaving the house so that the rooms remain cool. Increase the use of unconventional source of energy. Switching off the street lights positively in the daytime. And the question is, choose the statements that are related to conservation of energy in daily life. So as you can see, the 3 statements here are related to the conservation of energy, and 1 statement relates to the misuse of energy. So the students will have to identify that, and then they will group the 3 statements that are related to conservation of energy, and then they will get the correct option. But here also the partially correct options are not acceptable. Only the options carrying 3 correct statements related to conservation of energy in daily life will be taken as correct. So after this, I will ask Dr. Biman Basu to discuss some questions from the Institute Attention Package for class 10 from physical science. Thank you, Rudraji. আচ্ছা, আমি প্রথমে বাংলায় বলছি। প্রথমে আমরা একটি প্রশ্ন দেখছি ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্স অংশের। আমি প্রথম প্রশ্নটি পড়ে শোনাচ্ছি এবং তার পেছনে উদ্দেশ্য যেটুকু আছে সেটা বলবো। যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 1.5, তার গ্রাম আণবিক গুরুত্ব হলো, অপশনগুলো হচ্ছে 3 গ্রাম পার মোল, 6 গ্রাম পার মোল, 32 গ্রাম পার মোল, 48 গ্রাম পার মোল। এখন এই প্রশ্নটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে যে বহু ক্ষেত্রেই বাচ্চা m = 2d মনে রাখে এবং তারপর ভেপার ডেনসিটি বা বাষ্প ঘনত্ব পেলেই তাকে 2 দিয়ে গুণ করে মলিকুলার ওয়েটটা বার করে। কিন্তু তখন অনেকেই ভুলে যায় যে বাষ্প ঘনত্বটা হাইড্রোজেন সাপেক্ষেই প্রকাশিত হওয়া উচিত, এবং অনেকের হয়তো এরকম ধারণাও থাকে যে বাষ্প ঘনত্ব হয়তো অন্য কোনো গ্যাসের সাপেক্ষে ডিফাইনই করা যায় না, ইট হ্যাজ গট টু বি with respect to hydrogen, এরকম ভাবে অনেকে ভাবে। ফলে সেই অপশনটা এখানে রাখা আছে যে 3 গ্রাম পার মোল। অবভিয়াসলি 1.5 কে 2 দিয়ে গুণ করলে 3 আসবে। কাজেই এখানে যেটা খেয়াল রাখতে হবে যে এটা অক্সিজেনের সাপেক্ষে প্রকাশিত বাষ্প ঘনত্ব, ফলে অক্সিজেন নিজে হাইড্রোজেনের তুলনায় কত গুণ ভারী সেটা যদি সে হিসেবের মধ্যে না আনতে পারে তাহলে সে কিন্তু ভুল রাস্তায় চলে যাবে। এবং সেইভাবে এটা দেখার উদ্দেশ্য, রাখার উদ্দেশ্য হচ্ছে যে ন্যাসের এই প্রিপারেটরি যে এই কোয়েশ্চেন গুলো, এগুলো কিন্তু আপনাদের পক্ষে জানতেও সুবিধে যে হোয়াট মিসকনসেপশনস দেয়ার আর, হোয়াট দে হারবার ইন দেয়ার মাইন্ড। এই জিনিসটা না জানতে পারলে তাদের অ্যাকচুয়ালি আমরা ততটা হেল্প করতে পারবো না। আমরা একটা দ্বিতীয় প্রশ্ন আসি। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় গলিত অবস্থার মধ্যে তড়িৎ পরিবহন করে, অপশন হচ্ছে ইলেকট্রন, শুধু ক্যাটায়ন, শুধু অ্যানায়ন এবং ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই। এখানে এই প্রশ্নটা রাখার উদ্দেশ্য হচ্ছে যে একটা অত্যন্ত দরকারি বিষয় যে কোনো তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে সে মোল্টেন স্টেটই হোক বা সলিউশনই হোক, অ্যাকচুয়ালি কারেন্ট কন্ডাকশনটা কিন্তু কোনো অবস্থাতেই ইলেকট্রনের মাধ্যমে হয় না। যদিও বাচ্চারা অনেক ক্ষেত্রেই ভাবে যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি যাচ্ছে ইলেকট্রনের মাধ্যমে, তাহলে এক্ষেত্রেও নিশ্চয়ই তাই হবে।
কিছু বাচ্চা এটাও ভাবতে পারে এবং জানা আছে যে সেটা তারা ভাবে, বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন যেসব রিসার্চ পেপার গুলো বেরোয় তাদের দেখা যায় যে বেশ অনেক বাচ্চা যারা এটা ছাড়িয়ে এগিয়েছে যে না ইলেকট্রন হয়তো ওখান দিয়ে যায় না, তারা এটা ভাবে যে আয়নটা তাহলে নেগেটিভলি চার্জ তাহলে সেটাই যাবে, and they choose the answer which happens to be the false one, anion. এবার অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানে যে পুরো আমরা যদি বাচ্চাদের বলার সময় বলি যে কিভাবে চার্জ ট্রান্সফারটা কমপ্লিট হচ্ছে থ্রু আউট দ্য সার্কিট, তাহলে আমাদের দেখতে হবে যে ক্যাথোডে কি প্রসেসে ইলেকট্রন ট্রান্সফার হলো, অ্যানোডে কি প্রসেসে ইলেকট্রন ট্রান্সফার হলো, এবং সেটা মিলে টোটাল পাথওয়েটা শেষ হলো। এইখানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চা সেই জিনিসটা বুঝতে পেরেছে কিনা। আর তৃতীয় আরেকটি নমুনা আমি দিচ্ছি। এখানে বলা হয়েছে যে কোন আয়নীয় যৌগটিতে ক্যাটায়ন ও অ্যানায়ন কোনটিরই বাইরের কক্ষে 8টি ইলেকট্রন নেই। অপশন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম হাইড্রাইড আর লিথিয়াম ক্লোরাইড। এই প্রশ্নটি রাখার আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। সারা পৃথিবীতে একটা সময় বলা হতো, আমরাও যখন পড়ে এসেছি দেখা যেত যে সেখানে অক্টেট ফরমেশনটাকেই আয়নিক কম্পাউন্ড তৈরির একমাত্র ড্রাইভিং ফোর্স হিসেবে ভাবা হতো। কিন্তু এখন সমস্ত পেডাগজিক্যাল কাজগুলো হওয়ার পরে দেখা যাচ্ছে যে বাচ্চারা এই যে ভুল ধারণাটা শিখে যাচ্ছে, ইট বিকামস রিক্যালসিট্রেন্ট। এটা অনেকদিন চেষ্টা করেও এটা তাড়ানো যায় না। তো আসল ব্যাপারটা হচ্ছে যে আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে ল্যাটিসটা স্টেবল হচ্ছে কিনা সেটাই আসল কথা। এখানে একটাই অপশন আছে যেটা এখানে ম্যাচ করবে, সেটা হচ্ছে লিথিয়াম হাইড্রাইড, যার কোনো অবস্থাতেই কিন্তু কোনো অক্টেট নেই। এটা বলার উদ্দেশ্য হলো যে এই যে বিভিন্ন টেক্সট বই বা বাজার চলতি বইগুলোতে এই অক্টেট ব্যাপারটাকে হ্যামার করা হয়, বাচ্চার মাথায় ঢোকানো হয় যে অক্টেট হলে মানে ফুলফিলমেন্ট অফ দ্য অক্টেট ইজ দ্য সোল ড্রাইভিং ফোর্স ফর দ্য ফর্মেশন অফ অ্যান আয়নিক কম্পাউন্ড। এটা কিন্তু ঠিক নয়, মানে ওখানে ল্যাটিসটা তৈরি হওয়াটাই আসল কথা, এটা জানানোর জন্য। নাও আই উইল সুইচ ওভার টু ইংলিশ। The first question is concerned about the vapor density of a certain gas, which is about 1.5 times as heavy as oxygen, and it goes like this. Vapor density of a gas with respect to oxygen is 1.5. The molar mass of the gas is 3 gram per mole, 6 gram per mole, 32 gram per mole, and 48 gram per mole. Now it has been observed that students do formula plugging. If you give them a formula and some piece of information, I mean numerical values, they will just try to plug in the formula. Now here the number that is given as an input is the vapor density of a certain gas with respect to oxygen, which happens to be 1.5. So if you multiply this with 2, you get 3 gram per mole. Now this is obviously wrong, because if someone chooses the answer, he or she has not understood the important point that in order to utilize the formula m equal to 2d, one has to express the vapor density in terms of hydrogen. Here it is given in terms of oxygen. So one must take into account the vapor density of oxygen with respect to hydrogen and then calculate. So this is in this way you can test whether the student has understood this important aspect. The next question was like this. During electrolysis of molten sodium chloride, electricity is carried through the electrolyte by electrons, only the cations, only the anions, both cations and anions. Now here, an important observation has been made several times that people often think, try to think the passage of electricity through an electrolyte by a mechanism which resembles that operative in a conductor. That means in terms of electrons. Now we know that under no situation electrons pass through the molten electrolyte or its solution. So this obviously it's wrong. Now some students are known to go for negatively charged particles because they have got a hint that some negatively charged species must be involved in charge transfer, so they'll go for the option only the anions. Now the correct option is the one which takes into account the actual processes that go on at the cathode and the anode, and both cations and anions are involved in that process. Through this instrument you can identify whether a particular student harbors a particular misconception regarding electron transfer through the electrolyte, passage of electricity through the electrolyte.
sorry. The last question goes like this: in which of the ionic compounds given below there is no octet in the outer shell of either the cation or the anion? The options are sodium chloride, sodium hydride, lithium hydride, and lithium chloride. We have kept this instrument here because in many textbooks it is emphasized time and again that the driving force for the formation of an ionic compound from its elements is the fulfillment of the octet of the respective ions, I mean the cation and the anion. That ionic compounds can be formed through the formation of cations and anions where neither has any octet in its outer shell is an important concept to be learned. And actually the electrostatic attraction operating between the oppositely charged particles in the solid lattice plays the main role. So this formation of octet and stabilization of the ionic species thus formed is a myth. So one has to see whether one's students understood this important point that it is the formation of the solid lattice which actually drives the whole reaction, because we know there are several ionic compounds for which the cationic configuration and anion configuration are like those of inert gases, but the actual compound cannot be formed because formation of such a compound will be exceedingly endothermic and will be non-spontaneous. So it is important from the very beginning to emphasize the aspect that it is the formation of the lattice which drives the whole thing, and octet is but a myth. So through this instrument you can judge whether your students have understood this important aspect and take the appropriate actions for its remedy. Thank you. থ্যাংক ইউ ধীমান বাবু। আমরা বেশ কিছু প্রশ্ন আলোচনা করলাম, সব প্রশ্ন আলোচনা করার তো কোনো সুযোগ নেই। আপনারা মোটামুটি ভাবে বুঝতে পারলেন যে প্রশ্নগুলো আমরা যখন তৈরি করেছি তখন তার প্রেক্ষাপটটা কি, তার পারপাস কি, কেন আমরা এটা করেছি। বাকি প্রশ্নগুলো আপনারা প্রত্যেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা আপনারা জানেন যে কিভাবে স্টুডেন্টদের গাইড করতে হবে, তার কিছুটা আমরা হিন্টস আপনাদের সামনে রাখলাম। আমরা আশা করব যে আপনারা শিক্ষার্থীদের যথাযথভাবে আপনারা গাইড করবেন যাতে তারা এই এমসিকিউ অ্যাপ্লিকেশন প্যাকেজটি ঠিকঠাক ভাবে তারা পূরণ করতে পারে এবং পরবর্তীকালে ন্যাসের তারা সফল হতে পারে। So we would like to conclude this session with this note that we have discussed some of the sample items and the backdrop of that items or the purpose of that items. Why have we set this kind of items, and we have also given the hints in answering the items. So by this we think that you will be able to guide the students successfully so that they can complete this MCQ adaptation package. And not only that, we also hope that by doing this MCQ adaptation package that we have provided for the practice for the students, they will fare successfully in the upcoming NAS examination. Thank you for bearing with us, and thank you for cooperating with us. Thank you. And with this, I am ending this session. নমস্কার, আমি অনিন্দিতা দে, আমার সঙ্গে আছেন মাসুদ আক্তার। আমরা দুজনেই বিশেষজ্ঞ কমিটির সদস্য। আপনারা পূর্ববর্তী আলোচনার মাধ্যমে সবাই জেনেছেন যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা ন্যাস হলো স্যাম্পল বেসড লার্জ স্কেল অ্যাসেসমেন্ট। এটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ এডুকেশন দ্বারা পরিচালিত হয়। ক্লাস 10 এর ক্ষেত্রে বলি, ন্যাসে যে বিষয়গুলির উপর মূল্যায়ন করা হয় সেগুলি হলো ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, সায়েন্স, ইংলিশ এবং সোশ্যাল সায়েন্স। আমরা মূলত সোশ্যাল সায়েন্স নিয়েই আলোচনাটা করব। সোশ্যাল সায়েন্সে নাম্বার অফ আইটেমস বা প্রশ্নের যে সংখ্যা
ন্যাসে রাখা হয় সেটি হলো 35 এবং ন্যাসে কিন্তু শুধুমাত্র বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ আসে। এবার প্রশ্ন হলো এই এমসিকিউ গুলো একটু আলাদা। কোথায় আলাদা? আপনারা জানেন মডেল অ্যাক্টিভিটি টাস্কে আমরা এমসিকিউ রেখেছি এবং অন্যান্য প্রশ্নও রেখেছি। সেই এমসিকিউ এর সাথে ন্যাসের এমসিকিউটা এখানেই আলাদা। ন্যাস একটি নির্দিষ্ট শ্রেণীর শিক্ষার্থীর সামর্থ্য, বিভিন্ন ধরনের সামর্থ্যকে মূল্যায়ন করতে চায়। সেই সামর্থ্যগুলো কি কি? সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য, কার্যকারণ সম্পর্ক স্থাপনের সামর্থ্য, প্রবলেম সলভিং বা সমস্যা সমাধানের সামর্থ্য, তথ্য বা পরিসংখ্যানকে ইন্টারপ্রেট বা ব্যাখ্যা করতে পারছে কিনা শিক্ষার্থীরা, সেই যে সামর্থ্য, সেটা এই ধরনের বিভিন্ন ধরনের সামর্থ্যকে মূল্যায়ন করার চেষ্টা করে। এবং এমসিকিউ গুলো কিন্তু মূলত এগুলোর উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। কাজেই বেশিরভাগ এমসিকিউ যেটা ন্যাসে আসে বা এই ন্যাসের প্রস্তুতির জন্য যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি অনুশীলন যা বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করা হয়েছে, সেগুলো কিন্তু বেশিরভাগই প্রয়োগমূলক এবং দক্ষতামূলক। Now I switch over to English. Already you have heard in previous discussion that National Achievement Survey or NAS is sample-based large-scale assessment. It is conducted by Ministry of Education, Government of India. In NAS, there are 5 curricular areas to be assessed, that is language, mathematics, science, English, and social science. We will discuss on social science, and in social science, number of items that will be administered to each student is 35. You know that in NAS, the type of question is MCQ. These MCQs are quite different from those that are usually given to our students in model activity tasks. What are the difference between these MCQ and the MCQs that have been given in the model activity tasks? That is, in NAS, MCQ helps to assess the different types of abilities of the learners. What are that? The abilities, basically, the abilities are problem solving skill, skill to build cause and effect relation, decision making skill, data interpretation skill, etc. So these MCQ are not developed on the basis of a particular textbook. These are basically understanding and application based questions. এবার আমি আমার ভূগোলের বিষয় থেকে যে ন্যাসের প্রস্তুতিকল্পে যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ আপলোড করা হয়েছে সেখান থেকে 2-3টি প্রশ্নের নমুনা নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি, আমাদের এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে একটি 16 নম্বরে একটি প্রশ্ন দেওয়া হয়েছে, জলবিভাজিকার প্রধান উদ্দেশ্য কি? অর্থাৎ জলবিভাজিকার প্রধান উদ্দেশ্য হলো বলে 4টি বিকল্প বা অপশন দেওয়া আছে। অপশনগুলোতে কি কি আছে? প্রথম অপশন বন্যপ্রাণ সংরক্ষণ, দ্বিতীয় শুষ্ক ঋতুতে জলের সরবরাহ, তৃতীয় পর্যটন শিল্পের উন্নতি এবং চতুর্থ জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ। আমরা একটু ভালো করলে খেয়াল করলে বুঝতে পারবো জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ এটাকে যদি বাদ দিই, বাকি যে 3টি বিকল্প সেগুলোর মধ্যে তফাৎ কিন্তু খুবই সূক্ষ্ম। এক্ষেত্রে শিক্ষার্থীকে প্রধান উদ্দেশ্যটিকে চিহ্নিত করতে হবে অন্যান্যগুলোর সাপেক্ষে। তাহলে এটা বলাই যায় যে এই ধরনের প্রশ্ন যদি আমরা তৈরি করি তাহলে শিক্ষার্থী বিশ্লেষণ করে ঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে কিনা
এই ধরনের প্রশ্নের মাধ্যমে কিন্তু তা মূল্যায়ন বা যাচাই করা সম্ভব। অর্থাৎ এখানে এই ধরনের প্রশ্নের মাধ্যমে আমরা তার ডিসিশন মেকিং স্কিল এবং অ্যানালাইজ করার যে ক্যাপাসিটি সেটা দেখার চেষ্টা করছি। চলে আসি দ্বিতীয় নমুনাতে। এখানে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে 17 নম্বর প্রশ্নটা আমরা একটু যদি লক্ষ্য করি দেখতে পাবো এখানে একটি কনটেক্সট ডেভেলপ করা হয়েছে। কনটেক্সট বলতে এখানে একটি সারণী দেওয়া হয়েছে 2015-16 সালে 4টি ফসলের উৎপাদন একটি সারণীতে দেখানো হয়েছে এবং উৎপাদন হয়েছে মিলিয়ন টন, সেটা পাশে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রশ্নটা এভাবে রাখা হয়েছে, নিচের কোন স্তম্ভচিত্রের সাহায্যে এই পরিসংখ্যান ঠিকভাবে দেখানো যায় তা বলো। 4টি বার গ্রাফ দেওয়া হয়েছে, প্রত্যেকটি বিকল্পতে এক একটি বার গ্রাফ দেওয়া হয়েছে এবং এক একটি সেটে এক একটি বার বা এক একটি স্তম্ভ প্রতিটা ফসলের উৎপাদনকে নির্দেশ করছে। এবার প্রতিটি বার গ্রাফে সেটে যে স্কেল দেওয়া আছে তার ভিত্তিতে বারের উচ্চতা সারণীতে দেওয়া পরিসংখ্যানের সাথে মিলিয়ে শিক্ষার্থী কিন্তু ঠিক উত্তরটি নির্বাচন করবে। এক্ষেত্রে বলে রাখা খুবই জরুরি, শিক্ষার্থীকে কিন্তু এখানে কোনো ধরনের কোনো ক্যালকুলেশন বা গাণিতিক সমাধান করার প্রয়োজন নেই। তাহলে আমরা এর মাধ্যমে শিক্ষার্থী ডেটা ইন্টারপ্রেট করতে সমর্থ হচ্ছে কিনা বা সক্ষম হচ্ছে কিনা তা কিন্তু যাচাই বা মূল্যায়ন করতে পারবে। চলে আসি আমার তৃতীয় নমুনায়। তৃতীয় নমুনাটি হলো 18 নম্বরের যে প্রশ্ন এমসিকিউ প্যাকেজ যেটা দেওয়া হয়েছে অ্যাডাপ্টেশন প্যাকেজের মধ্যে 18 নম্বরের প্রশ্নটা একটু দেখবেন। সেখানে দেওয়া আছে ভারতের রেখা মানচিত্রে একটি তন্তু ফসল ও একটি বাগিচা ফসল উৎপাদক অঞ্চল দেখানো হয়েছে, ফসল দুটি কি কি? এবার 4টি বিকল্প দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে শিক্ষার্থীকে ঠিক উত্তরটি নির্বাচন করতে হলে দুটি বিষয় ভীষণভাবে গুরুত্ব দিতে হবে বা দুটি বিষয় থেকে জানতে হবে। সে দুটি কি কি? এক, ফসলের শ্রেণী বিভাগ সম্বন্ধে তাকে জানতে হবে, তা না হলে কোনটি তন্তু ফসল কোনটি বাগিচা ফসল সেটা সে আইডেন্টিফাই করতে পারবে না। দ্বিতীয়ত, কোনো ফসলের উৎপাদনের জন্য যে অনুকূল ভৌগোলিক পরিবেশ প্রয়োজন হয় তা তাকে জানতে হবে এবং এই দুটি জানলে কিন্তু তবেই সে ঠিক উৎপাদক অঞ্চলটি অর্থাৎ কোন উৎপাদক অঞ্চলে কি কি কোন কোন ফসল উৎপাদিত হচ্ছে বা কোন কোন ফসলের জন্য উৎপাদক অঞ্চলটি মানচিত্রে দেখানো হয়েছে তা কিন্তু সে ঠিকভাবে চিহ্নিত করতে সক্ষম হবে। Now I switch over to English. In question number 16 of MCQ adaptation package, the question is, main objective of watershed management is wildlife conservation, water supply during the dry season, development of tourism industry, and fourth one is control the growth of population. The options which have been given in these questions are more or less very close to each other except the option D, as the main objective of the watershed has been mentioned in the question. So the learners will have to segregate the main objectives of the watershed management from other objectives. So this type of question helps to assess whether the learners will be able to make decision by analyzing the said statement or not. My second example or second sample MCQ base. Now please look at the question number 17 of MCQ adaptation package. A table has been given below and the table shows the production of 4 crops in a particular year. The question is, which one of the following bar diagram is best suited to represent the data? Now, 4 sets of bar graphs have been given as 4 options. In each set, each bar represents
the production of a particular crop in million tons. The learners have to check the height of each bar in every set according to the production in crops of crops in the given table. So they do not need to calculate anything to find out the correct option. So this type of item helps to assess whether student will be able to interpret that data or not. Now, one more example, which is I have taken from question number 18. That is, one region each producing a fiber crop and a plantation crop are shown in the following outline map of India. Name the two crops. And there are 4 options in the item. To reach the correct answer, the learners will be able to know 2 things. Number 1, the learners will have to know the classification of crops with examples. And the second one is, they should also know the favorable geographical conditions or environment for production of crops. So these type of assessment or these type of item helps to assess whether the learners will be able to identify the crop growing regions, crop producing regions or not. এবার আমি মাসুদ স্যারকে অনুরোধ করব ইতিহাসের বিষয় থেকে এরকম কিছু প্রশ্নের নমুনা নিয়ে আলোচনা করার জন্য। আমি এবার দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের জন্য ন্যাসের প্রস্তুতি পর্বের জন্য যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সেটটা দেওয়া হয়েছে বাংলা শিক্ষা পোর্টালে, তার থেকে কতগুলো প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তো একদম প্রথমেই বলে নিই যে এখানে সোশ্যাল সায়েন্স সেটটাতে ইতিহাসের 18টা প্রশ্ন দেওয়া হয়েছিল। তো আমি একদম প্রথম প্রশ্নটা নিয়েই আলোচনা করছি। প্রথম প্রশ্নটা আছে এইভাবেই যে সরকারি মহাফেজখানায় সংরক্ষিত থাকে, বলার পর দেখবেন পরপর 4টে অপশন দেওয়া আছে সেখানে। প্রথম অপশনটা আছে সরকারি আধিকারিকের প্রতিবেদন, দ্বিতীয় অপশনটাতে দেওয়া আছে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিবেদন, তৃতীয় অপশন আছে গোয়েন্দা বিভাগের প্রতিবেদন এবং চতুর্থ অপশন আছে পুলিশ বিভাগের নথিপত্র। তো এই 4টে অপশনের নিচে দেখবেন এইভাবেই লেখা আছে যে শুধুমাত্র প্রথমটা ঠিক, তারপর দেওয়া আছে প্রথম এবং দ্বিতীয়টা ঠিক, তারপর লেখা আছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয়টা ঠিক, না উপরের সবকটি অপশনই ঠিক। এই প্রত্যেকটা অপশন দেখবেন খুব ক্লোজ, মানে খুব কাছাকাছি উত্তরগুলো মনে হবে। তো এটা দেওয়ার উদ্দেশ্য মূলত এটাই ছিল যে মহাফেজখানা সম্পর্কে তার স্পষ্ট ধারণা আছে কিনা, কিংবা এই প্রত্যেকটা ধারণার যে তার পরবর্তী ক্ষেত্রে অপশনগুলো দেওয়ার সেই প্রত্যেকটার মধ্যে সে পার্থক্য নিরূপণ করতে পারছে কিনা, এই বিষয়টা খেয়াল রেখেই আমি এই প্রশ্নটা সেট করা হয়েছে। দ্বিতীয় প্রশ্নটা দেওয়া আছে এখানে, যেটা 2 নাম্বার প্রশ্ন, উমেশচন্দ্র দত্ত সম্পাদিত বামা বোধিনী পত্রিকা একটি সাময়িক পত্র, কারণ এটি, তারপর 4টে অপশন আছে। প্রথম অপশন বাংলা ভাষায় প্রকাশিত হতো, দ্বিতীয় অপশন মাসিক পত্রিকা, তৃতীয় অপশন রাজনৈতিক পত্রিকা এবং চতুর্থ অপশন দৈনিক পত্রিকা। তো এখানে যেটা উদ্দেশ্য ছিল সেটা সাময়িক পত্র এবং সংবাদপত্র, সেটা সে জানে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য সে নিরূপণ করতে পারছে কিনা এই বৈশিষ্ট্যগুলোর মধ্য দিয়ে সে বুঝতে পারবে যে হ্যাঁ সাময়িক পত্র কি এবং তার সঙ্গে এই নিচের অপশনটা কোনটা ম্যাচ করছে। থার্ড প্রশ্ন হিসাবে আমি কোশ্চেন নাম্বার 5টাকে নিয়েছি। সেখানে আছে 1857 বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হলে নিচে দেয়া বিকল্পগুলির মধ্যে কোনটিকে তুমি যুক্তি হিসেবে বেছে নেবে। 1857 বিদ্রোহকে তো আমরা বিভিন্নভাবে চরিত্রায়িত করি, তো 57 বিদ্রোহকে যদি আমি সিপাহী বিদ্রোহ বলি, তো নিচে যে বিকল্পগুলো দেওয়া আছে 4টে বিকল্প, এর মধ্যে তো কোন বিকল্পটাকে তুমি
যুক্তি হিসাবে বেছে নেবে এই উত্তরটার ক্ষেত্রে। তো প্রথম যেটা আছে সেটা অপশানে ব্রিটিশ বাহিনীর সিপাহীরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল। দ্বিতীয় অপশন সর্বত্র এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। তৃতীয় অপশন সর্বস্তরের মানুষ এই বিদ্রোহে সামিল হয়েছিল। এবং চতুর্থ অপশন সিপাহীরা জয়লাভ করেছে। প্রত্যেকটা পয়েন্টস কিন্তু সিপাহী বিদ্রোহ রিলেটেড এবং এই একই রকম বিষয়ের সঙ্গে যুক্ত, কিন্তু যেটা আনসার হবে সেটা কিন্তু খুব ক্লোজ একটা ব্যাপার, যে এই চারটের সঙ্গে সেটা এলিমিনেট করতে গেলে এই টোটাল ব্যাপারটাকে তাকে জানতে হবে এবং এক্সাক্ট একটা যুক্তি দিয়ে এই উত্তরটাকে তাকে তৈরি করতে হবে। সেই যুক্তিটা খুঁজে সে পাচ্ছে কিনা এই ব্যাপারটাকে বোঝানোর জন্যই, বা সেইটা সে বুঝছে কিনা এই ব্যাপারটাকে মাথায় রেখে এই কোশ্চেনটা সেট করা উচিত। তো টিচারদের জন্য আমি একটাই কথা বলবো যে স্টুডেন্টরা যখন প্রশ্ন উত্তরগুলো তৈরি করবে বা এটা নিয়ে যখন তারা বসবে এই প্রশ্নগুলো নিয়ে ভাববে, তখন অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তারা আপনাদের থেকে সাহায্য চাইতে পারে। আপনি বা আপনারা যেটা করবেন, প্রথমেই উত্তরটা তাকে বলে দেবেন, তাকে হেল্প করুন, তাকে ধরিয়ে দিতে সাহায্য করুন। সে কতটা নিজে করতে পারছে সেইটা দেখুন, তাকে ধরিয়ে দিয়ে যে আলটিমেট এইভাবে তুমি এগোতে থাকো, এটাই জাস্ট বলার, তাকে আলটিমেট তার আনসারে পৌঁছে দেওয়ার জন্য। তো আমি এই তিনটে প্রশ্ন দিয়েই মোটামুটি ক্লাস 10-এর আলোচনার বাংলা অংশটা শেষ করছি। নাও ইট সুইচ ওভার টু ইংলিশ। Few examples from MCQ adaptation package. First one is question number 1, that is government archives deals with. Option 1 is report of government officials. Option 2, report of government offices. Option 3, report of intelligence offices. Option 4, documents of police department. Answers: only 1 is correct. 2, only 1 and 2 is correct. 3, 1, 2 and 3 is correct. 4, all the above are correct. All the options are more or less close. It helps to differentiate each the options from this answer, and they can assess the correct answer from these options. It helps to eliminate all the 3 options that's not right. The second one is question number 2. Umesh Chandra Datta edited Bama Bodhuni was a predicate because option 1, it published in Bengali. Option 2, it published monthly. Option 3, it was a political magazine. Option 4, it published daily. This question helps to assess the student is to differentiate between the newspaper and periodical. The third example is question number 5, that is, if the revolt of 1857 was termed as Sepoy Mutiny, which of the following option would be the reason? Option 1, resistance raised among the Sepoys. Option B, it spread over a wide area. Option 3, people from different sectors participated in it. And option 4, Sepoys succeeded in this insurrection. So these all 3 questions are understanding and application based, and it helps to develop the students' knowledge and competency level. And finally, student can face problems while they will solve the paper. Teachers will help them as facilitator. They will not provide the answers first. They will just help to lead him in proper way or a guided manner. That's all. Thank you so much.